আচ্ছা, সিলিন্ডার কি দেখ, সিলিন্ডার তোরা বুঝবি সেটা মানে কি ছিল, রাইট সার্কুলার সিলিন্ডার। তোরা যেটা দেখেছিলি, যেটা হচ্ছে জানিস, সেটা বলতে সিলিন্ডারের ভিতর যদি সিলিন্ডারের কেমন হবে ছোটবেলা থেকে যদি বলতাম, এখনো সিলিন্ডার মানে এই ছবিটা, এই বেসটা এরকম সার্কেল, এটাও একটা সার্কেল, দিস ইজ দ্য সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডার বলতে আমি যদি বলি তোরা বলবে দিস ইজ দ্য সিলিন্ডার। অ্যাকচুয়ালি সিলিন্ডার যদি বলা হয়, এটা একটা পার্টিকুলার সিলিন্ডার, এই সিলিন্ডারকে রাইট সার্কুলার সিলিন্ডার বলে। রাইট সার্কুলার সিলিন্ডার মিন এর বেসটা সার্কেল, বেস, এই যে বেসটা, বা দিস ইজ নোন এজ গাইডিং কার্ভ বলে, গাইডিং কার্ভ ইজ এ সার্কেল। এবং অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার, অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার কোথা দিয়ে থাকে নিশ্চয়ই জানিস, এই মিডল বরাবর। অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার is perpendicular to the guiding curve, গাইডিং প্লেন, এটাকে এই যে সার্কুলার যে প্লেন নিচে তার সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এইখানে এই ব্যাপারটা, এই কোণটা, দিস কোণ ইজ 90 ডিগ্রি, এই অ্যাক্সিস এবং হচ্ছে সার্কেলের যে বেস বা রেডিয়াস, তার মধ্যে কোণ হয় 90 ডিগ্রি। মানে বেস ইজ সার্কুলার, অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য বেস, মানে বেস যেটা, আমরা এইটা জানি। সিলিন্ডার বললে আমাদের মধ্যে এটাই আসে, কিন্তু অ্যাকচুয়ালি সিলিন্ডার এটা নয়। ইন জেনারেল সিলিন্ডার হচ্ছে, বাই ডেফিনেশন যদি আমি বলি, সিলিন্ডার হচ্ছে একটা লাইনকে যদি একটা আর একটা লাইনের প্যারালালি মুভ করা হয় অ্যালং এ ফিক্সড কার্ভ, একটা লাইনকে আর একটা লাইনের প্যারালালি যদি মুভ করানো হয় অ্যালং এ ফিক্সড কার্ভ, একটা কার্ভ আছে। যেমন এক্ষেত্রে বলতে এই সিলিন্ডারটা কিভাবে পেয়েছি যদি আমি বলি, এই সিলিন্ডারটা পেয়েছি আমি একটা সার্কেল বরাবর, একটা স্ট্রেট লাইন, ধর এই স্ট্রেট লাইনকে এই লাইন বরাবর, দিস লাইন বরাবর মুভ করিয়ে প্যারালাল টু দিস লাইন, তাহলে আমি পেয়েছি দিস সিলিন্ডার। মানে একটা সার্কেল আছে, সার্কেল বরাবর এই লাইনটাকে, লাইন বলতে এখান থেকে সিলিন্ডার বলতে আমরা এখান থেকে এইটুকু বুঝি না, সিলিন্ডারও যদি আমি বলি যে ইনফাইনাইট, ইনফাইনাইট থাকবে, শেষ নেই, এদিকেও চলবে এদিকেও চলবে, ইনফাইনাইট। স্ট্রেট লাইনকে মুভ করানো, স্ট্রেট লাইন কখনো ফাইনাইট হয় না, স্ট্রেট লাইন ইজ অ্যান ইনফাইনাইট লাইন। তাহলে একটা ইনফাইনাইট লাইনকে একটা কার্ভ বরাবর যদি মুভ করানো হয়, অলওয়েজ এমন ভাবে মুভ করাবো প্যারালাল টু এ ফিক্সড লাইন, ঠিক আছে, একটা ফিক্সড লাইনের প্যারালালি যদি মুভ করানো হয়, তাহলে দিস কার্ভ ইজ নোন অ্যাজ দ্য সিলিন্ডার, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে সিলিন্ডার। বোঝা গেল? হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, নেটওয়ার্কের একটু সমস্যা, হঠাৎ করে ডিসকানেক্টেড হচ্ছিল, দেখছিলাম। দেখা যাচ্ছে ক্লিয়ার? তাহলে তাহলে আরেকবার বলি সিলিন্ডার কি জিনিস, ঠিক আছে? তো আমরা যেটা জানতাম সিলিন্ডার বলতে, এইটাকে জানতাম, যে ছবিটা আমি আগে এঁকেছিলাম, এই জিনিসটা সিলিন্ডার বলতে, এই নিচটা গোল সার্কেলের মতো, এই ওপরটুকু গোল সার্কেলের মতো, এবং হচ্ছে এই যে এই অ্যাক্সিসটা, এখানে যদি ভাবি, দিস অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দা সার্কেল, এরকম আছে, তাই নাকি? মানে এইটা যেটা বললাম, নাম বললাম রাইট সার্কুলার, দিস সিলিন্ডার ইজ নোন অ্যাজ রাইট সার্কুলার। এবং সিলিন্ডার বলতে আমরা এইটুকু অংশকে বুঝতে, মানে এইটুকু সিলিন্ডার বলতে এটা, দিস ইজ দ্য সিলিন্ডার, ঠিক আছে? কিন্তু ডেফিনিশন অ্যাকচুয়ালি ওটা নয়, ডেফিনিশন হচ্ছে একটা স্ট্রেট লাইনকে কোন একটা কার্ভ বরাবর কোন একটা পার্টিকুলার লাইনের প্যারালালি যদি মুভ করানো হয়, বুঝে গেল? তার মানে এই স্ট্রেট লাইনটা কিভাবে করানো হয়েছে, এই এই সিলিন্ডারে কিভাবে করা হয়েছে এই সার্কুলার কার্ভ বরাবর এই স্ট্রেট লাইনটাকে যদি এই লাইনের প্যারালাল, এই যে এই লাইনটা মিডিলের যে লাইনটা প্যারালালি মুভ করানো হয়,
তাহলে এইটা তৈরি হবে এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফাইনাইট। আমি যেটা বলছি এদিকেও ইনফাইনাইট রয়েছে এদিকেও ইনফাইনাইট রয়েছে। দিস ফর্ম দিস ইজ নোন অ্যাজ এ সিলিন্ডার। এটা হচ্ছে তাহলে যে এখানে যেটা হচ্ছে যেহেতু কার্ভ সার্কেল এবং এই লাইনটা দিস লাইন ইজ পারপেন্ডিকুলার টু দা সার্কুলার বেস, এই সার্কেলের পারপেন্ডিকুলার, দেয়ারফর এটা রাইট সার্কুলার সিলিন্ডার। আমি কার্ভ সার্কেল করলাম, কার্ভটা সার্কেল করলাম, বুঝলি তো? কার্ভ নিয়ে কোনো সমস্যা নেই, কার্ভটা সার্কেলই করলাম, এটা ইলিপস লাগছে দেখতে, ধর এটা সার্কেলই করেছি, কিন্তু আমি এই যে লাইনটার প্যারালালি মুভ করাবো সেই লাইনটা এরকম নিয়েছি, মানে এইরকম লাইনের প্যারালালি আমি মুভ করাচ্ছি। তাহলে যদি একটা স্ট্রেট লাইন এই কার্ভ বরাবর যাবে কিন্তু এই প্যারালালি মুভ করবে তাহলে কেমন ফর্ম দেখতে হবে? এইরকম ফর্মে যদি যদি প্রতিটা পয়েন্টকে টাচ করে করে একটা স্ট্রেট লাইন সার্কেল বরাবর যায় তাহলে এইখানে একটা এইরকম, এইদিকে ইনফাইনাইট এদিকে ইনফাইনাইট, তাহলে এইরকম একটা জিনিস তৈরি হবে। ব্যাপারটা এই চললো, এর শেষ নাই, এদিকে ইনফাইনাইট, তাহলে ইন দ্যাট কেস এটা একটা সিলিন্ডার হবে, অন্য একটা সিলিন্ডার হবে। আমার এই কার্ভটা সার্কেল নয়, এই কার্ভটা আরবিট্রারি কার্ভ। আরবিট্রারি মানে বললাম এই কার্ভটা ইলিপ্টিক্যাল কার্ভ। ইলিপ্টিক্যাল কার্ভ হলে এখানে যদি সিলিন্ডার হয় তাহলে ইলিপ্টিক্যাল টাইপ সিলিন্ডার হবে। এই কার্ভটা আরবিট্রারি, এরা কিছু এঁকেছিলাম, এরকম একটা কার্ভ, এরকম। এইবার যদি একটা স্ট্রেট লাইনকে এই এই কার্ভ বরাবর মুভ করানো হয় তাহলে কেমন তৈরি হবে? বুঝে দেখ, আমি যদি একটা আরবিট্রারি কার্ভ নিই, দিস ইজ দ্য কার্ভ, জানি না কি কার্ভ, আমি ধর এরকম ভাবে মুভ করাচ্ছি, এইখানে যে প্লেনটা সেই প্লেনের পারপেন্ডিকুলারই একটা এই লাইন নিয়েছি, এমন না এই লাইনটা পারপেন্ডিকুলার হবে, এই প্লেনটা অন্যরকম বাঁকা হয়েও থাকতে পারতো, দিয়ে আমি মুভ করালাম একটা স্ট্রেট লাইনকে এই কার্ভ বরাবর মুভ করাতে থাকলাম, তাহলে যে ফর্মটা তৈরি করে বুঝে দেখ কি ফর্ম তৈরি হবে। এটা একটু আঁকা ঝামেলা, তবুও আমি আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এইখানে দেখ এইরকম ফর্ম তৈরি হবে, এইখানে হচ্ছে এই একই ধরনের ফর্ম তৈরি হবে, তাই না? এই উপরটা একটু আলাদা হয়ে গেল, কিছু মনে করিস না, যাই হোক এরকম। তাহলে বুঝতেছি এই জিনিসটা যেটা ইনফাইনাইট এদিকেও থাকবে এদিকেও থাকবে, এই ইনফাইনাইট যে উঠে গেল এই 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 জিনিসটাকে তোর বলা হবে হচ্ছে সিলিন্ডার। নিশ্চয়ই বুঝতে পারছিস ছবি দেখে ব্যাপারটা কি? তাহলে এটা কি, ওটা কই তোরা যেরকম সিলিন্ডারের যে কনসেপ্ট, ঠিক আছে, বা প্র্যাকটিক্যাল ফিজিক্সের প্র্যাকটিক্যাল করতে গিয়ে সিলিন্ডারের দৈর্ঘ্য প্রস্থ মেপে তার আয়তন বার করেছিলি 11-12 নিশ্চয়ই সেই জিনিস নয়, ডেনসিটি বার করতি, ঠিক আছে? তো কোনো একটা ডেনসিটি একটা জলের মধ্যে রেখে করতি, আবার জলের বাইরে রেখে তোর হচ্ছে বল ওজন করতি, সেই সিলিন্ডার নিশ্চয়ই নয়, মানে একটা কার্ভ আছে, হোয়াট এভার দ্য কার্ভ মেবি, আমি জানি না কার্ভ কি, সেই কার্ভ বরাবর একটা স্ট্রেট লাইনকে মুভ করাবো, মানে সেই কার্ভকে টাচ করিয়ে করিয়ে একটা স্ট্রেট লাইনকে মুভ করাবো, কিন্তু কিভাবে মুভ করাবো? আর একটা লাইন আছে যে লাইনের প্যারালাল মুভ করাবো, তাহলে যে শেপ গুলো ফর্ম হবে সেই শেপ গুলোকে সব সিলিন্ডার বলে। নিশ্চয় ছবি দেখে বুঝতে পারছিস সবগুলোই সিলিন্ডার। কি ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছিস সিলিন্ডার জিনিসটা কি? তাহলে এটাই সিলিন্ডারের ডেফিনিশন। তার মানে কি থাকবে, একটা থাকবে হচ্ছে, আচ্ছা সর্বদাই যে হচ্ছে আমি বারবার বলছি যে স্ট্রেট লাইনের প্যারালালি মুভ করাবো সেই স্ট্রেট লাইনটা এইখান দিয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। দেখা যাচ্ছে কার্ভটা এখানে আছে, কার্ভ ইজ দিস, আমার স্ট্রেট লাইন আছে এখানে, বললাম যে এই স্ট্রেট লাইনের প্যারালাল এখানে মুভ করালাম এই কার্ভ বরাবর, যা হবে এখানে মুভ করাবো, মুভ করিয়ে যে ফর্মটা হবে আমার এখানে যে ফর্মটা হবে, বোঝা গেল সর্বদা আমি কি বলতে চাইছি, বুঝেছিস তো? এমন নয় যে হচ্ছে এইখানেই থাকতে হবে, এখানে যে ফর্মটা হলো দিস ইজ দ্য সিলিন্ডার, মানে এইখানে একটা লাইন আছে এই লাইনের প্যারালালি, এমন নয় যে সর্বদা যে লাইনের প্যারালালি মুভ করাবো সেটা এখানে হতে হবে, এটা সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডারই নিলাম। আমি বললাম যে এইটাকে এই স্ট্রেট লাইনটাকে মুভ করাচ্ছি এইখানে যে লাইন আছে এই লাইন বরাবর, তাহলে এরকম ফর্ম করবে, এখানে লাইন বরাবর মুভ করালে এরকম ফর্ম করবে। লাইনটা সর্বদাই যে এখানে থাকতে হবে মিডিল দিয়ে, ওখানে কে বলেছে, কোথায় মিডিল কে জানে, কোথায় কার মিডিল আছে? বুঝতে পারছিস কি বলতে চাইছি? ব্যাপারটা এরকম, যে একটা লাইন থাকবে, একটা লাইনের প্যারালালি এই কার্ভ বরাবর, যে গিভেন কার্ভ বরাবর আর একটা লাইনকে মুভ করাবো, দেন এখানে একটা 3 ডাইমেনশনাল ফিগার ফর্ম করবে, দিস ইজ নোন অ্যাজ দ্য সিলিন্ডার। আচ্ছা এই যে কার্ভ বরাবর মুভ করাচ্ছি, দিস কার্ভ ইজ নোন অ্যাজ দ্য গাইডিং কার্ভ, যে কার্ভ বরাবর আমি মুভ করাবো স্ট্রেট লাইনটাকে, এই কার্ভটাকে আমি বলছি হচ্ছে কি গাইডিং কার্ভ, গাইডিং কার্ভ অফ দ্য সিলিন্ডার। And
যে লাইনের প্যারালালি মুভ করাচ্ছি সেই লাইনের প্যারালালি একটা অ্যাক্সিস থাকবে, যেরকম হচ্ছে এটা অ্যাক্সিস আমি বলবো না, মানে অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার প্যারালাল টু দিস লাইন অলওয়েজ এটা হবে। মানে ব্যাপারটা এরকম হবে না দিস ইজ দ্য অ্যাক্সিস, ইট মে বি অ্যাক্সিস অর নট। যদি এইখানে স্ট্রেট লাইনটা নেই দিস ইজ দ্য অ্যাক্সিস, যদি এখান দিয়ে কোনো একটা স্ট্রেট লাইন থাকে দিস ইজ দ্য অ্যাক্সিস, তাহলে ব্যাপারটা অ্যাক্সিস হবে কিনা সেটা গ্যারান্টি নেই, বাট অ্যাক্সিস ইজ প্যারালাল টু দিস লাইন। বোঝা গেল? স্ট্রেট লাইনটাকে, একটা আরবিট্রারি স্ট্রেট লাইনকে কোনো কার্ভ বরাবর যে মুভ করাচ্ছি সেই সেই স্ট্রেট লাইনটা যে লাইনের প্যারালাল দিস লাইন ইজ নোন অ্যাজ দ্য, এই লাইনটাকে অ্যাক্সিস বলবো না, বাট অ্যাক্সিসটাকে বলবো প্যারালাল টু দিস লাইন হবে of the cylinder, and this curve is known as the guiding curve of the cylinder. তার মানে দেখ, একটা সিলিন্ডার হতে গেলে তোকে অ্যাক্সিসটা কি হতে হয় জানতে হবে, গাইডিং কার্ভটা কি হতে হয় জানতে হবে। অ্যাক্সিস বলতে কি, অ্যাক্সিস কি হতে হয় না জানলে হবে, অ্যাক্সিস কোন লাইনের প্যারালাল, অ্যাক্সিসটা কার প্যারালাল সেটা তোকে জানতে হবে। অ্যাক্সিস আমি যদি না জানতে পারি অ্যাক্সিসটা কার প্যারালাল, তাহলে কিন্তু আমি সিলিন্ডারটা বার করতে পারবো না। অ্যাক্সিস প্যারালাল টু এ গিভেন লাইন থাকবে, হ্যাঁ, এন্ড হচ্ছে গাইডিং কার্ভটা গিভেন থাকবে। গাইডিং কার্ভ মে বি সার্কেল, গাইডিং কার্ভ মে বি ইলিপ্টিক, গাইডিং কার্ভ মে বি এনিথিং। তাহলে 3 ডাইমেনশনে একটা কার্ভের ইকুয়েশন গিভেন থাকবে এবং একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন গিভেন থাকবে, তবেই একটা সিলিন্ডার আমি পাবো। স্ট্রেট লাইনটা কেমন হবে, স্ট্রেট লাইনটা এমন হবে যার প্যারালালি আমি ওই যে লাইনটাকে মুভ করাচ্ছি সেটাকে মুভ করাবো। ওই যে লাইনটাকে মুভ করাচ্ছি সেটাকে বলা হয় জেনারেটিং লাইন, মানে ওই লাইনটাকে জেনারেট করেই আমি হচ্ছে সিলিন্ডারটা পাচ্ছি, আর কিছুই না। বোঝা গেল? তাহলে আমার এটাই তোকে করতে হবে। তাহলে এবার থিওরিতে আসি। প্রথম যেটা আছে ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার বার করতে বলেছে, ঠিক আছে, হুজ গাইডিং কার্ভ ইজ গিভেন এন্ড জেনারেটর ইজ প্যারালাল টু দিস, জেনারেটর বা মানে অ্যাক্সিস, মানে জেনারেটরটা ওই লাইনের প্যারালাল। বুঝা গেল? জেনারেটরটা প্যারালাল টু এ গিভেন লাইন। আচ্ছা, অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডারের কথা বলি। অ্যাক্সিস কিন্তু সব সিলিন্ডারের অ্যাক্সিস থাকবে না। রাইট সার্কুলার সিলিন্ডারের অ্যাক্সিস থাকবে, মানে একটা নির্দিষ্ট সিমেট্রিক্যাল যদি কিছু পাই তার অ্যাক্সিস পাবো। একটা যদি বেসটা ইলিপ্টিক্যাল হয় তার অ্যাক্সিস পাবো, কিন্তু একটা যদি যা খুশি বেস হয় তার আবার অ্যাক্সিস কি, যা খুশি বেস তার আবার অ্যাক্সিস কি, এরকম যদি কার্ভ হয় তাহলে তার অ্যাক্সিস হতে গেলে একটা সিমেট্রি থাকতে হবে। যেমন সার্কেলের যদি সিলিন্ডার ইজ সার্কুলার, তাহলে সেই সিলিন্ডারের একটা অ্যাক্সিস থাকবে, একটা নির্দিষ্ট সিমেট্রিক্যাল ইলিপ্টিক্যাল, তাই সেই সিলিন্ডারের অ্যাক্সিস থাকবে। বাকি যা খুশি সিলিন্ডারের কিন্তু অ্যাক্সিস থাকবে না। বুঝা গেল? অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার থাকতে গেলে, ঠিক আছে তো? ওটা আমি যেটা বলছি অ্যাক্সিস প্যারালাল টু না বলে বলা হবে জেনারেটর, মানে যে লাইনটাকে মুভ করাচ্ছি প্যারালাল টু ওই গিভেন লাইনের সাপেক্ষে হবে। এবার ওইটাই আবার অ্যাক্সিস প্যারালাল টু অ্যাক্সিস বলা যাবে যদি ওই যে গিভেন কার্ভটা, গাইডিং কার্ভ যেটা বলছি, ওটা একটা কোনো সিমেট্রিক টাইপের কার্ভ হয়। ইলিপ্টিক হলে থাকবে, ইলিপ্টিক সিলিন্ডার হলে, মানে ইফ দ্য বেস অফ দ্য কার্ভ ইজ ইলিপ্টিক, মানে বেস কার্ভটা যদি ইলিপ্টিক হয় বা গাইডিং কার্ভ যদি ইলিপ্টিক হয়, তাহলে ইলিপ্সের সেন্টার দিয়ে যে লাইনটা যাবে সেটা অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার হবে, ইলিপ্টিক সিলিন্ডার। If the base curve is circular, symmetric টাইপের গাইডিং কার্ভ থাকতে হবে। তাহলে সর্বদা যে সিমেট্রিক টাইপের গাইডিং কার্ভ থাকবে আমাদের কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তাই জন্য তখন জেনারেটরটা প্যারালাল টু গিভেন লাইন হয়, আর জেনারেটরটা প্যারালাল টু গিভেন লাইন হবে এবং ওই সিলিন্ডারের অ্যাক্সিস থাকবে ইফ দ্য বেস কার্ভ ইজ সিমেট্রিক। রাইট সার্কুলার সিলিন্ডারের অ্যাক্সিস থাকে, আমরা করবো সেগুলো। তাহলে প্রথম যেটা আছে ইকুয়েশন আমি বার করছি, আরবিট্রারি ইকুয়েশনে যেটা বলছে গাইডিং কার্ভ ইজ গিভেন। হোয়াট ইজ দ্য গাইডিং কার্ভ? গাইডিং কার্ভ বলেছে f of xy equal to 0, z equal to 0, এটা গাইডিং কার্ভ। and বলেছে জেনারেটরটা প্যারালাল টু দিস লাইন, x by l equal to y by m equal to z by n। জেনারেটর মানে যে লাইনটাকে মুভ করাচ্ছি সেই লাইনটা এই লাইনের প্যারালালি মুভ করাচ্ছি। এবার প্রশ্ন হলো যে এটা এই লাইনটা কেমন লাইন? এই লাইনটা দেখ, দিস ইজ এ লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এটা একটা লাইন যেটা অরিজিন দিয়ে গেছে। এবার অরিজিন দিয়ে যেহেতু গেছে, এবার প্রশ্ন হলো তাহলে অরিজিন দিয়ে গেছে এই লাইনটা ধরলাম কেন? মানে আমি তো বলতে পারতাম যে জেনারেটর অন্য আর একটা লাইনের প্যারালাল, আমি বলতাম x minus x1 by l, সেটা তো জেনারেল ধরা বেটার ছিল, ঠিক আছে তো? একবারও দেখ, এবার দেখ এটা কেন ধরা যায় সেটা প্রশ্ন আছে। মানে ধর হচ্ছে এই গাইডিং কার্ভ দিয়ে গেছে এই লাইনের প্যারালাল, আচ্ছা এই লাইনের whatever the line this may be, we can find another line which is parallel to this line and passing to the origin. whatever the, তুই যে কোনো জায়গায় 3 ডাইমেনশনাল হয়েছে যে কোনো জায়গায় একটা লাইন ধর, ভাব মনে মনে ভাব,
যে কোনো জায়গায়। এবার তোর ধরো কোন যে ঘরে বসে রয়েছে সেই ঘরের একটা কর্নার, মেঝের একটা কর্নার হচ্ছে অরিজিন, আর ওই কর্নার দিয়ে গেছে ধর তুই একটা ঘরের মধ্যে যেখানেই বসে থাকিস না কেন সেই সেই ঘরের এই একটা কর্নারটা, দিস কর্নার ইজ অরিজিন। এবার তুই দেখ একটা স্ট্রেট লাইন টেনে দিস অন্যভাবে, আরবিট্রারিলি একটা স্ট্রেট লাইন টেনে দিস, এইখান দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে এরকম একটা স্ট্রেট লাইন টেনে আছে। এবার এই স্ট্রেট লাইনের প্যারালাল তো আমি অরিজিন দিয়ে একটা লাইন পেয়েই যাবো, সেটা নিয়ে তো অসুবিধা নেই, পাবো না? Whatever the line in 3 dimension may be, we can find another line which is passes through the origin and which is parallel to given line. এটা হবেই, বুঝা গেল? তার জন্য this is the particular generator বা this is the axis এরকম তো কিছু বলা নেই, বলা আছে কি যে জেনারেটর এই গাইডিং কার্ভ বরাবর গেছে, জেনারেটরটা প্যারালাল টু দিস লাইন, এটা বানানো যাবে, বুঝা গেল? and this is a curve, and এইটা কোথা কেমন টাইপের কার্ভ? এটা হচ্ছে দেখ, this is a curve in xy plane, since z equal to 0, therefore this is a curve in xy plane। তার মানে আমি কার্ভটা কনসিডার করেছি xy প্লেনে, ঠিক আছে? তো কার্ভটা কনসিডার করেছি xy প্লেনে, এবং স্যার এখানে একটা এই যে আমি যদি বলি এটা x অ্যাক্সিস, this is the y অ্যাক্সিস and this is the z অ্যাক্সিস, আমার এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, এবং হচ্ছে আমার ধর হচ্ছে এইখানে ধর কার্ভটা আছে, গাইডিং কার্ভ ইজ দিস, এখানে আছে, এবং হচ্ছে লাইনটা যে লাইনের প্যারালালি আমি আঁকবো সেই লাইনটা এটা, তাহলে এখানে কেমন সিলিন্ডার হবে নিজে বুঝে থাক। আমি এখানে যদি সিলিন্ডারটা আঁকার চেষ্টা করি নিশ্চয়ই বুঝতে পারছিস কেমন সিলিন্ডার হবে, এরকম একটা সিলিন্ডার হবে, বোঝা যাচ্ছে? এটা ইনফাইনাইট হবে, এদিকেও থাকবে এদিকেও থাকবে, ইনফাইনাইট চলে যাবে, এদিকেও ইনফাইনাইট চলে যাবে, এরকম শেষ হবে না, বুঝা গেল? এবার আমি বললাম দেখ এই লাইনের প্যারালাল, এই লাইনের প্যারালাল না বলে এই লাইনের প্যারালাল বলা একই ব্যাপার, জেনারেটরটা এই লাইনের প্যারালাল মুভ করেও যা, অরিজিন দিয়ে গেছে যে লাইনটা সেই লাইনে, তাহলে অলওয়েজ আমি লাইনের প্যারালাল থাকুক না মেবি, আমরা সেই পয়েন্টটা বাদ দিয়ে দিলে কিছু না, বললো this generator is parallel to this line x minus x1 by l, y minus y1 by m equal to z minus z1 by n, এই লাইনের প্যারালাল। আচ্ছা এই লাইনের যে প্যারালাল যে হবে সেটা এই লাইনের প্যারালাল, কারণ these two lines are parallel, একই, ওটা বলাও যা না বলাও তাই। কি বললাম বুঝেছিস তো? পার্টিকুলার ইন জেনারেল ফর্মে লাইন বলাও যা না বলাও তাই, বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোশ্চেনে যদি তোর মনে হয় যে এরকম নেই কেন, এরকম দেওয়াও যা, যদি বলে দেয় জেনারেটর ইজ প্যারালাল টু দিস লাইন, তাতেও কোনো অসুবিধা নেই, অঙ্ক হয়ে যাবে। জেনারেটর ইজ প্যারালাল টু দিস লাইন মানে প্যারালাল টু দিস লাইন মানেই প্যারালাল টু দিস লাইন, অসুবিধা কি? কারণ দিস টু লাইন এন্ড প্যারালাল, আমি তো একবারও বলছি না জেনারেটরটা এটাই, যদি বলা থাকে জেনারেটর ইজ দিস, সেটা একটা পার্টিকুলার জেনারেটর, সেটা আলাদা জিনিস, মানে তার মানে কি এই পয়েন্টটা তখন সিলিন্ডারের উপর অবস্থিত হয়ে যাবে, x1 y and z1। if this line is the generator, that means এই x minus x1 y1 z1, this point lies on the cylinder, সেটা অন্য জিনিস, but this is the guiding curve and generating line, যে লাইনটাকে জেনারেট করছি parallel to this line, then we have to find the cylinder, বোঝা গেল? তাহলে ব্যাপারটা দেখ আমাকে কি করতে হবে, আমাকে ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার বার করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা এই গাইডিং কার্ভ দিয়ে গেছে এবং যার জেনারেটর প্যারালাল টু দিস লাইন, সেই সিলিন্ডারের ওপর একটা আরবিট্রারি পয়েন্ট আলফা কমা বিটা কমা গামা, দিস ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট পি ব্র্যাকেটে আলফা কমা বিটা কমা গামা, বি অ্যান আরবিট্রারি পয়েন্ট, বি এনি পয়েন্ট অন দ্য সিলিন্ডার। আচ্ছা এনি পয়েন্ট যদি অন দ্য সিলিন্ডার হয় তাহলে কি দেখ, এটা যদি একটা পয়েন্ট হয় সিলিন্ডারের উপর, তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে একটা লাইন, এবং যে হুইচ ইজ প্যারালাল টু দিস লাইন, মানে এই লাইনের প্যারালাল, এবং এই পয়েন্ট দিয়ে যাবে যে লাইনটা, সেটা এই যে সিলিন্ডারটা পাবো তার একটা জেনারেটর হবে, তাই নাকি? যেহেতু আমি কনসিডার করলাম দিস ইজ এ পয়েন্ট অন দ্য সিলিন্ডার, আচ্ছা এটা যদি পয়েন্ট হয় এবং এই লাইনের প্যারালাল একটা লাইন যদি নিই, x minus alpha by l, y minus beta by m equal to z minus gamma by n, যেহেতু এই লাইনটা প্যারালাল এবং আলফা বিটা গামা লাইজ অন দ্য সিলিন্ডার, therefore this line, এই লাইনটা টোটালি লাইজ অন দ্য সিলিন্ডার, এই সিলিন্ডারের উপর হবে, তাই তো? আমি ধরে নিচ্ছি this is the equation of the generator, since alpha beta gamma be a point on the cylinder and generator is parallel to this line, therefore আমি বলতে পারি this is একটা ইকুয়েশন, this is a equation of a generator, এটা
একটা জেনারেটরের ইকুয়েশন কি, তাই তো? এবার তাহলে দেখ এই জেনারেটরটা কি, জেনারেটর কেমন জিনিস, জেনারেটরটা অলওয়েজ গাইডিং কার্ভকে টাচ করে। আমি বললাম তো গাইডিং কার্ভ বরাবর যাবে, গাইডিং কার্ভ বরাবর যাবে মানে কি গাইডিং কার্ভকে টাচ করে করে যাবে, স্পর্শ করে যাবে। এই যে গাইডিং কার্ভ যাই থাক না কেন একটা স্ট্রেট লাইন অলওয়েজ কি হবে এই গাইডিং কার্ভকে টাচ করে করে মুভ করবে, তাহলে যে ফর্মটা করব সেটা হবে সিলিন্ডার। সেটা বারবার বলছি। তাহলে যেহেতু সেটা যাবে দেয়ারফর আমি বলতে পারি এইটা আর এইটা টাচ করবে মানে এখান থেকে দুটো সলভ করা যাবে। এই fxy equal to 0 and z equal to 0 থেকে সলভ করতে পারবো। দেখ এই অঙ্কটা থিওরি করছি বলে এটা fxy equal to 0, z equal to 0, এখানে তো fxy থাকবে না, তখন কিছু ফাংশন xy থাকবে। ধর যদি এটা সার্কেল হতো x স্কয়ার প্লাস y স্কয়ার equal to a স্কয়ার and z equal to 0, xy প্লেনে সার্কেল দিয়ে। এটা যদি অন্য কিছু থাকতো তাহলে সেটা হতো, হয়ে গেল। তাহলে ইন জেনারেল তার মানে কি এইটা হচ্ছে গাইডিং কার্ভ এন্ড দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ জেনারেটর। তার মানে এই লাইনটা এই গাইডিং কার্ভকে টাচ করবে, তার মানে কি এই দুটোর একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো। এই যে যদি এটা গাইডিং কার্ভ হয় এই পয়েন্টে টাচ করে দিস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এইটা যদি গাইডিং কার্ভ হয় এই পয়েন্টে টাচ করে দিস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা যদি এই লাইনটা হয় তাহলে দিস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর আলফা কমা বিটা কমা কোন একটা আরবিট্রারি পয়েন্ট, ওই লাইনের উপর অবস্থিত কোন একটা আরবিট্রারি পয়েন্ট। তাহলে আমি যদি এই দুটো সলভ করি, সলভ করতে গেলে এখানে z equal to 0 বসিয়ে আমি এখানে z equal to 0 আছে, পুট z equal to 0 in this relation, z equal to 0 করি তাহলে x minus alpha by l equal to y minus beta by m equal to minus gamma by n। এই জিনিসটা পাবো এখান থেকে এটা x y এর মান বেরোবে, এখান থেকে x y এর মান বেরোবে কি পাবো x minus alpha by l equal to minus gamma by n, এখান থেকে x পাবো হচ্ছে alpha minus l gamma by n, আর এখান থেকে y এর মান পাবো হচ্ছে বিটা মাইনাস m গামা বাই n, এই দুটো মান পাবো। তাহলে x এর মান পেলাম, y এর মান পেলাম। এবার দেখ এটা গিভেন আছে fxy also 0, fxy মানে ফর এক্সাম্পল দিস ইজ দ্য ইকুয়েশন অফ আ সার্কেল ইজ ধরি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার, তাহলে x এর মান y এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে কি জিনিসটা আসবে, তার মানে এটা স্কয়ার যদি হতো এটা প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু স্কয়ার, একটা রিলেশন পেতাম দিস ইজ এ রিলেশন বিটুইন আলফা বিটা গামা। তাহলে এখানে পেয়ে যাবো দিস ইকুয়াল টু 0 মানে গুড x equal x and values of x and y in this relation, তাহলে alpha minus l gamma by n comma beta minus m gamma by n f of this actually 0, তাহলে this is a relation between alpha beta gamma। আমি ফর এক্সাম্পল যদি বলতাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, if x y এটা given থাকতো তাহলে we put x is this here, তার মানে হচ্ছে alpha minus l gamma by n whole square এটা প্লাস বিটা মাইনাস m gamma by এখানে by n তার হোল স্কয়ার, this is equal to স্কয়ার। তাহলে this is the relation between alpha beta gamma and what is alpha beta gamma, alpha beta gamma is an arbitrary point on this cylinder, এটা গাইডিং কার্ভ, এটা হচ্ছে জেনারেটিং লাইনের প্যারালাল লাইন, therefore এইটা একটা আরবিট্রারি পয়েন্ট যদি ধরি therefore আমি তোর পেয়ে যাচ্ছি হচ্ছে this is the relation between alpha beta gamma, যেহেতু আরবিট্রারি পয়েন্ট therefore locus of alpha beta gamma is the cylinder, and what is the locus of alpha beta gamma, we have to put x equal to alpha, y equal to alpha equal to x, beta equal to y and gamma equal to z, যদি পুট করে দিই তাহলে f of x minus lz by n এটা হচ্ছে y minus mz by n, এটা যেটা আসবে this is actually 0, তাহলে this is the equation of the cylinder। এই বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা এরকম কোনো কথা নেই সর্বদা z equal to 0 বলা থাকে fxy and z equal to 0, এরকম কোনো কথা নেই, whatever the curve may be given থাকতে পারে, যে কোনো কার্ভের ইকুয়েশন given থাকতে পারে, সে যাই কার্ভের ইকুয়েশন থাকুক না কেন সেইটা থেকে সলভ করতে হবে। যে কার্ভের ইকুয়েশন given in 3 ডাইমেনশন মানে সামথিং কমা সামথিং আকারে থাকবে অলওয়েজ, কার্ভের ইকুয়েশন মানে কোনো না কোনো কিছু দুটো একসঙ্গে থাকবে, দিস কমা দিস কোনো না কোনো কার্ভ, কারণ কার্ভ 3 ডাইমেনশনে বলতে গেলে দুটো সারফেসের ইন্টারসেকশন কার্ভ হয়, 3 ডাইমেনশনের কার্ভ দুটো স্ফিয়ার ইন্টারসেকশন করলে কার্ভ হয়, একটা স্ফিয়ার একটা প্লেন ইন্টারসেকশন করলে কার্ভ হয়, দুটো এনি সারফেস ইন্টারসেক্ট করলে ইন 3 ডাইমেনশনে কার্ভ হয়, দুটো প্লেন ইন্টারসেকশন করলে স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন ইজ অলসো এ কার্ভ, স্ট্রেট লাইন কার্ভ স্ট্রেট লাইন ঠিক আছে পার্টিকুলার কার্ভ স্ট্রেট লাইন হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সিলিন্ডার। যদি কি গিভেন থাকে কার্ভ গিভেন থাকে বল guiding curve is কত fxy equal to 0, z equal to 0, this is the equation of the guiding curve and generated parallel to a given line, what is the given line, given line বলা থাকবে,
ঠিক আছে তো ওইরকম ফর্মে আর গিভেন লাইনটা যে ফর্মেই বলা থাক না কেন ওই আলটিমেটলি x1 y1 z যদি বলা থাকতো গিভেন জেনারেটর ইজ প্যারালাল টু x minus x1 by l y minus y1 by m z minus z1 by m তাহলে একই হতো আলাদা কিচ্ছু হতো না এইটুকুই হতো কারণ x1 y1 z1 এর কোনো কাজ থাকতো না আমি জেনারেটর ইকুয়েশন বার করতাম আলফা বিটা গামা বি এনি পয়েন্ট অন দ্য সিলিন্ডার ধরতাম জেনারেটর ইকুয়েশন কি ধরতাম জেনারেটরের ইকুয়েশন একটা ওই পয়েন্ট দিয়ে গেছে ওই x minus alpha by l y minus তাহলে x1 y1 z1 এর কোনো কাজই থাকতো না বোঝা গেল সেক্ষেত্রেও কোনো সমস্যা হতো না তার জন্য ওইটা বলা নেই ইন জেনারেল এটা বলে দিয়েছি ঠিক আছে বোঝা গেছে ব্যাপারটা এরপরে আর এখানে কিছু করোলারি গিভেন আছে যদি বলেছে জেড অ্যাক্সিসটাই নিজে সিলিন্ডার হয়ে যায় তাহলে কি হবে এন্ড গাইডিং কার্ভ যদি ওটা হয়ে যায় জেড অ্যাক্সিস মানে এখানে বলেছে জেড অ্যাক্সিসটাই সিলিন্ডার জেড অ্যাক্সিসটা সরি কি বলেছে ফিক্স লাইন জেড অ্যাক্সিস ইজ দ্য গাইড মানে ওই যেটা ফিক্স লাইনটা গিভেন আছে না ওই x minus x by l equal to y by m equal to z by n এইটা যদি এই লাইনের প্যারালাল মুভ না করিয়ে z অ্যাক্সিসের প্যারালালি মানে f x, y equal to 0, z equal to 0 কে যদি হচ্ছে এই লাইনের প্যারালালি মুভ না করিয়ে z অ্যাক্সিসের প্যারালালি মুভ করা হয় তাহলে গাইডিং কার্ভ মানে সিলিন্ডারের ইকুয়েশনটা কি হবে একটা উদাহরণ নিই তাহলে ভালো বুঝতে পারবি ধর আমি বললাম এইটা f square plus y square equal to a square z equal to 0 this is the guiding curve এবার আমি বলছি এই যে গাইডিং কার্ভ হলো এই গাইডিং কার্ভ বরাবর আমি একটা লাইন মুভ করাচ্ছি প্যারালাল টু z অ্যাক্সিস আছে যদি ছবি আঁকার চেষ্টা করি তাহলে কেমন দাঁড়াবে এই x square plus y square equal to a square মানে অ্যাকচুয়ালি এই ছবিটা হয়ে গেছে মানে অরিজিনে xy প্লেনে অরিজিনে তোর হচ্ছে সার্কেল এটা কেমন হবে xy প্লেনে কিন্তু অরিজিনে সার্কেল তাই না কি অরিজিনকে সেন্টার করে সার্কেল কারণ এই সার্কেলটা এরকমই নেওয়া হয়েছে এইবার যদি হচ্ছে এইবার বলেছে জেড অ্যাক্সিসটাই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের প্যারালালি মুভ করানো হচ্ছে অ্যাক্সিস বলতে কি জেড অ্যাক্সিসের প্যারালালি মুভ করানো হচ্ছে জেনারেটরকে তাহলে জেড অ্যাক্সিসের প্যারালালি মুভ করানো হলে সিলিন্ডারটা কেমন হবে রে বুঝতে পারছিস এইরকম একটা সিলিন্ডার হবে এখানে রাইট সার্কুলার সিলিন্ডার হবে তাই নাকি এরকম হবে না সিলিন্ডারটা হ্যাঁ হবে তো তাহলে এই সিলিন্ডারটার ইকুয়েশনটা কি যার অ্যাক্সিসটা এইরকম হয়ে গেছে এই সিলিন্ডারটার ইকুয়েশনটা কি হবে বলতে পারবি এই সিলিন্ডারটার ইকুয়েশন কি হবে বল দিস ইজ দ্য কোনটা অরিজিনটা সিলিন্ডারের উপরে পয়েন্ট তুই দেখতে পাচ্ছিস সিলিন্ডারের উপরে পয়েন্ট মানে কি এইগুলো সিলিন্ডারের উপরে পয়েন্ট হতে গেলে এইগুলো অরিজিনটা কোথায় এখানে ছবি হয় অরিজিন সিলিন্ডারের উপরে অরিজিনটা সিলিন্ডারের উপরে কোথায় হবে এই সিলিন্ডারে এরকম সিলিন্ডারটা এরকম আমি ছবি আঁকি একটু যে চলছে ইনফাইনাইট ওপর নিচে ইনফাইনাইট কোনো শেষ নেই ওপর দিকেও আছে নিচের দিকেও আছে ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার কি হবে এই সিলিন্ডারটার ইকুয়েশন কি এখানে এই ছবি ওয়াইজ যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস এইটুকু এ রেডিয়াসটা এ এটা সার্কেল এই সিলিন্ডারটা হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দিস সিলিন্ডার and z axis is the axis the right circular cylinder হয়ে গেছে ইকুয়েশনটা বল আমাকে বল গতদিন আমি বলেছি এটা গতদিন আমি এটা বলেছিলাম সিলিন্ডারের ইকুয়েশনটা সিলিন্ডার না পড়ালেও সিলিন্ডার উচ্চারণ করেছিলাম মনে আছে বলিনি গতদিন সিলিন্ডারের কথা কোন একটা অঙ্ক করতে গিয়ে
কি বলেছি গতদিন স্ফিয়ারের একটা অঙ্ক করতে গিয়ে সিলিন্ডারের কথা আমি বলছিলাম, আমার মনে আছে। ওটাই হবে সিলিন্ডার। এটা কিন্তু কেন এটা সিলিন্ডার সেটাও বুঝিয়েছিলাম। তোরা বলেছিলি সার্কেল। এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার। কারণটা কি, এখানে z বলা নেই, z ইজ আরবিট্রারি। মনে করে দেখ, এটা বোঝাতে কি আমি বললাম z ইজ আরবিট্রারি মানে therefore we can assume any value of z, মানে আমরা z এর যে কোনো ভ্যালু ধরতে পারি। তার মানে কি, this is if we take z equal to 0 then this is a circle in xy plane. If we take z equal to 1 this is a circle in z equal to 1 plane. মানে z equal to 1 but x square plus y square equal to square. তার মানে কি, if we z equal to arbitrary, যেটা ধরবো z equal to সেই প্লেন এক একটা সার্কেল। এবার বুঝে দেখ, z এর মান যা খুশি ধর, z এর মান যা খুশি ধর, যে সেই প্লেনে সার্কেলের কথা ভাব, তাহলে কতগুলো সার্কেল পর পর সাজিয়ে রাখা হয়েছে, তাহলে কি দিস ইজ সিলিন্ডার, দিস সিলিন্ডার হবে। তার মানে আমি যদি বলি যে fxy equal to 0 and z equal to 0, এটা যদি কোনো গাইডিং কার্ভ হয় and z অ্যাক্সিসটা প্যারালালি যদি হচ্ছে জেনারেটিং লাইনটা মুভ করে, তাহলে এটা হয়ে যাবে এই fxy equal to 0 is the equation of the cylinder. এটা নাই হচ্ছে গাইডিং কার্ভ এরকম ছিল, গাইডিং কার্ভটা মেবি x minus alpha whole square plus y minus beta by x minus 5 whole square into y minus 7 whole square equal to 16 ছিল and comma এটা ছিল and z equal to 0. This is the guiding curve ছিল x minus 5 whole square y minus 7 whole square this equal to 16, z equal to 0, এটা গাইডিং কার্ভ। and বলেছিল এই যে এই জেনারেটিং লাইনটা যেটা মুভ করছে এই গাইডিং কার্ভ বরাবর কিন্তু z অ্যাক্সিস এর প্যারালাল টু z অ্যাক্সিস যদি মুভ করে, তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার, জাস্ট fxy equal to 0, মানে এই ফাংশনটা যেটা গিভেন থাকবে সেটাই সিলিন্ডার হয়ে যাবে। কি বোঝা গেল ব্যাপারটা, এটা সিলিন্ডার হবে। পরের করোলারিটাও দেখবে, একটা করোলারি আছে, এই করোলারিটাও কাজে লাগে। যদি বলে যে হচ্ছে দুটো গাইডিং কার্ভ দিয়ে গেছে and axis parallel to z axis, ঠিক আছে তো, জেনারেটর প্যারালাল টু z axis বলছি, জেনারেটর মানে এখানে দেখ এরকম ভাবে বলা আছে, দেখ আমি যেটা বললাম 3 ডাইমেনশনে fxyz equal to 0 and phi xyz, অলওয়েজ যে গাইডিং কার্ভ বলতে এই ফর্মেই দেয়া থাকবে fxy equal to 0 and z equal to 0, এটা আমি বললাম, এটা না হতেও পারে। গাইডিং কার্ভ মানে কার্ভ মানে ইন 3 ডাইমেনশন মানে দুটো ফাংশন অফ xy z equal to 0, কমা দিয়ে থাকবে, কিছু কমা, দিস কমা দিস কমা দিস, যেমন দিস আমি লিখতাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার দিস equal to 1, আবার দিলাম হচ্ছে x plus y plus z this is also 1, এই দুটো ইন্টারসেক্ট করে this comma this is a curve। তাহলে কি this is a function of x y z, মানে এটা যদি আমি একরকম ভাবি f x y z this is 0, মানে 1 টা পাশে নিয়ে আই, এটাকেও ভাব হচ্ছে phi x y z, মানে গাইডিং কার্ভ বলে f x y equal to 0 and z equal to 0 এরকম না থাকতে পারে। গাইডিং কার্ভ মানে হচ্ছে 3 ডাইমেনশনের দুটো সারফেসের ইকুয়েশন, মানে কার্ভ ইন 3 ডাইমেনশন মানে 3 ডাইমেনশনে দুটো সারফেসের ইকুয়েশন। তো 3 ডাইমেনশনে দুটো সারফেসের ইকুয়েশন দেয়া থাকে এবং ইফ দে আর ইন্টারসেক্টিং, দুটো কন্ডিশন হতে হবে, প্রোভাইডেড দ্য কন্ডিশন দে আর ইন্টারসেক্টিং, যেই তারা ইন্টারসেক্টিং না করে তাদের আবার ইন্টারসেকশনে পাবো কোথায়? আমি একটা স্কয়ার নিলাম এখানে একটা স্কয়ার নিলাম, দিয়ে একটা প্লেন নিলাম এখানে, তাহলে ইন্টারসেক্ট করবে না। আমি একটা স্কয়ার নিলাম এখানে আর একটা স্কয়ার নিলাম এখানে, ইন্টারসেক্ট করবে না। তাহলে ইন্টারসেক্টিং হলে তারা একটা কার্ভ বরাবর ইন্টারসেক্ট করে। টু সারফেসেস ইন 3 ডাইমেনশন যদি তারা ইন্টারসেক্ট করে একে অপরকে, তাহলে তারা একটা কার্ভ বরাবর ইন্টারসেক্ট করবে, এটাই বলা হয়। তাহলে সর্বদাই যে গাইডিং কার্ভের ইকুয়েশন এই জিনিস বলা থাকবে সেটা না হতেও পারে। গাইডিং কার্ভ মানে দুটো কমা দিয়ে কিছু একটা লেখা থাকবে, দিস ইকুয়াল টু 0, কমা দিস ইকুয়াল টু 0, এবং সে দুটো সারফেস হতে হবে, আরবিট্রারি কোনো কিছু থাকবে না, সে দুটো সারফেস হতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি এই উদাহরণটা নিই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, সরি a স্কয়ার and z ইকুয়াল টু 0, এটা কিসের ইকুয়েশন? দিস ইজ সিলিন্ডার। এটা কিসের ইকুয়েশন? দিস ইজ প্লেন।
তাহলে একটা সিলিন্ডার একটা প্লেন, দিস ইজ এ 3-dimensional সারফেস, দিস ইজ এ 3-dimensional সারফেস, তাদের ইন্টারসেকশন। এগুলো দেখে মনে হচ্ছে z equal to 0 কি ব্যাপার, এটা দিস ইজ ইকুয়েশন অফ এ প্লেন, this represent z equal to 0 represent xy plane, z equal to 0, xy not given, therefore what are the value of x and y, x and values of x and y are কি হবে arbitrary, we can take arbitrary value of x and y, therefore z equal to 0 represent the equation of the plane, কোন plane, xy plane, ঠিক আছে। তো এখানে কি আছে, x square plus y square equal to a square, z is not given, z যদি particularly given থাকতো this is a circle, z equal to that plane নেই, তারপরে সার্কেল whatever the value of z, তাহলে কতগুলো সার্কেল যেটা যে কোনো মানের জন্য, তাহলে কি হবে সিলিন্ডার ফর্ম করবে। তুই যদি ইনফাইনাইট সংখ্যক সার্কেল পর 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 সাজিয়ে রাখি একটার উপর একটা একটার উপর একটা, ঠিক আছে, সেটা কি ফর্ম করবে, সিলিন্ডার ফর্ম করবে। বোঝা গেল ব্যাপারটা এরকম। তাহলে দুটো কার্ভ যদি এবার যদি প্রশ্নটা এই জায়গায় করোলারি টু কথা বলছিলাম, fxy z this is 0 and phi xy z this is 0, এই দুটো গাইডিং কার্ভ রিপ্রেজেন্ট করছে। এবং যদি বলা থাকে generator is parallel to z axis, then what is the equation of the cylinder, যার গাইডিং কার্ভ is this, generator parallel to this axis, এটা হবে জাস্ট এলিমিনেট জেড, খুব শর্টকাটে করে দেওয়া যায় এলিমিনেট জেড, কারণ একটু আগে যেটা করলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার কমা z ইকুয়াল টু 0, এইটার সিলিন্ডার পেলাম দেখবি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, যদি জেনারেটর উইথ প্যারালাল টু z অ্যাক্সিস হয়, তার মানে কি আলটিমেটলি এই জেডটা থাকে না ফাংশন। তাহলে এইটা যদি গাইডিং কার্ভ হয়, তাহলে এইখান থেকে দুটো থেকে জেডটাকে যদি তাড়িয়ে দিস, এলিমিনেট করে দিস, তাহলে পাবি হচ্ছে সিলিন্ডার। ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1 and হচ্ছে x প্লাস y প্লাস z দিস ইজ অলসো 1, এটা z স্কয়ার দিস ইজ অলসো 1, এই দুটো মিলে যে গাইডিং কার্ভ করে সেই গাইডিং কার্ভ দিয়ে গেছে, এবং জেনারেটর ইজ প্যারালাল টু z অ্যাক্সিস, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার, এই দুটো থেকে z এলিমিনেট করি, z এলিমিনেট করা খুব সোজা, এই দ্বিতীয়টা থেকে z বার করে দাও, 1 মাইনাস x মাইনাস y বার করে এখানে বসিয়ে দে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার ইকুয়াল টু 1, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার হুজ কি হবে জেনারেটর ইজ প্যারালাল টু z অ্যাক্সিস এন্ড গাইডিং কার্ভ গুলো এই দুটো মিলে যেটা রিপ্রেজেন্ট করে, দিস ইজ দ্য গাইডিং কার্ভ। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, এরপরে আসি ইকুয়েশন অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার হুজ রেডিয়াস ইজ a and axis is given by, এই রাইট সার্কুলার সিলিন্ডার হলে তখন তার অ্যাক্সিস থাকে, যেটা ছোটবেলা থেকে সিলিন্ডার বলে জানছি, ঠিক আছে। সিলিন্ডার বলতে তোদের চোখের সামনে যে চেহারাটা ভেসে ওঠে ওই চেহারাটার ইকুয়েশন বার করবে, বললে একটা সিলিন্ডারের ইকুয়েশন বার করো যার রেডিয়াসটা a, এবং বলেছে ইকুয়েশন অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে, রাইট সার্কুলার সিলিন্ডার বার করো যার রেডিয়াসটা a এবং অ্যাক্সিসটা বলা আছে এটা, তার মানে কি ওই অ্যাক্সিসটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা সার্কুলার বেস হয়, অ্যাক্সিসটা অলওয়েজ কি হয় পারপেন্ডিকুলার টু দা সার্কুলার বেস, বুঝেছিস? ওই অঙ্ক ওইটা করছি পরের থিওরেমটা। তার মানে অ্যাক্সিসের ইকুয়েশন গিভেন, তাহলে অ্যাক্সিসের যেহেতু ইকুয়েশন গিভেন, কারণ ছবিটা এরকম, দিস ইজ দ্য অ্যাক্সিস, মানে আগে যেটা হচ্ছে এমনি অন্য কোন লাইনে, দিস ইজ দ্য অ্যাক্সিস। এইবার দেখ আমি চাইছি কি এই অ্যাক্সিসটা, এটা অ্যাক্সিস মানে কি, আর সার্কুলার সিলিন্ডার, সার্কুলার সিলিন্ডার মানে বটে সার্কুলার সিলিন্ডার মানে ব্যাপারটা এরকম, মানে কোন এই রেডিয়াসটা এই আবার বলা আছে, মানে এইরকম একটা সিলিন্ডার হবে,
রাইট সার্কুলার এরকম আছে এদিকে একটা যাবে তাই না ব্যাপারটা এরকম করবে অ্যাক্সিসের ইকুয়েশন কি বলা আছে ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস বলা আছে x minus x1 by l equal to y minus y1 by m equal to z minus z1 by n তাই না এটা বলা আছে এটাই তো this is the z minus তার মানে দেখ অ্যাক্সিসটা passes through a point x1, y1, z1 এই পয়েন্ট দেখতে পাবো তার মানে অ্যাক্সিসের যে ইকুয়েশন given আমরা অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি তাহলে অ্যাক্সিসের উপর আমি ধরে নিচ্ছি এই যে x1 y and this point is x1 y and z1 আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে x1 y and z1 বুঝে গেল কোনো না কোনো পয়েন্ট পাবো সেটা এখানে ধরতে পারি সেখানে ধরতে পারি অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট পাবো তো অ্যাক্সিসের ডিআরএস পেয়ে যাবো 11 আচ্ছা আমি কি বার করতে হবে রেডিয়াসটা বলা আছে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার অ্যাক্সিস ইজ দিস আমি ধরে নিচ্ছি আলফা বিটা গামা এই পয়েন্টে যেখানে যেটা পি এটা আলফা বিটা গামা বি এনি পয়েন্ট অন দিস সিলিন্ডার এবং পি থেকে যদি পারপেন্ডিকুলার টানি অ্যাক্সিসের উপর তাহলে দিস ইজ এ কারণ রেডিয়াস অফ এটা বলা আছে রাইট সার্কুলার সিলিন্ডার এন্ড রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ এ therefore if we draw a perpendicular from any point p to the axis of the cylinder then সেটাই হয়ে যাবে হচ্ছে পারপেন্ডিকুলার এই পারপেন্ডিকুলার pn যদি টানি এই পারপেন্ডিকুলারটাই হয়ে যাবে হচ্ছে pn টাই হয়ে যাবে আর এই যে গিভেন পয়েন্ট যেটা এটা x1 y and z1 তার এই পয়েন্টটার নাম দিলাম o মানে অ্যাক্সিসের উপর যে এনি পয়েন্ট দিস ইজ o তার মানে এই পয়েন্টের o পয়েন্টের কোঅর্ডিনেট এটা এই জিনিসটা আর p পয়েন্টের p ইজ দ্য আরবিট্রারি পয়েন্ট আছে p পয়েন্টের পয়েন্ট আলফা বিটা গামা আর এই যে pn টা পারপেন্ডিকুলার pn টা আছে নিশ্চয়ই বোঝা গেছে তো এটা জয়েন করে দিই জয়েন করে দিলাম এইবার হচ্ছে প্রশ্ন হচ্ছে আমার এইটা লাগবে এই যে pn p is any point alpha beta gamma and pn is এই যে pn টা is perpendicular to on হচ্ছে ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস তাহলে pn টা on এর উপর পারপেন্ডিকুলার আচ্ছা একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর যদি পারপেন্ডিকুলার টানা হয় একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর যদি পারপেন্ডিকুলার টানা হয় তোরা কি সেই পারপেন্ডিকুলার দূরত্বটা কি হয় জানিস পারপেন্ডিকুলার দূরত্বটা কত হয় মানে whatever the straight line may be in 3 dimension ধর হচ্ছে in general আমি এইটাই ধরে নিচ্ছি l x minus x1 by l y minus y1 by m z minus z1 by n and alpha beta gamma any point what is the distance perpendicular distance from p মানে ধরো এরকম একটা স্ট্রেট লাইন আমি আরবিট্রারি স্ট্রেট লাইন এটা একটা পয়েন্ট এই স্ট্রেট লাইন থেকে এর উপর যে পারপেন্ডিকুলার দূরত্ব হবে এর ইকুয়েশনটা গিভেন এর ইকুয়েশনটা কোনটা এটা এই যে গিভেন ইকুয়েশনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এই এক নম্বর দিয়ে দিয়েছি আর এই p এর পয়েন্ট হচ্ছে আলফা বিটা গামা তাহলে এই দূরত্বটা পারপেন্ডিকুলার যেমন আছে 2 ডাইমেনশনে x ax by c equal to 0 এটা ছিল হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন 2 ডাইমেনশনে যদি আমি 2 ডাইমেনশনে আর যদি আলফা কমা বিটা যদি এনি পয়েন্ট হয় তাহলে আলফা বিটা থেকে এর উপর পারপেন্ডিকুলার দূরত্ব কত হয় a alpha b beta c by root over a square plus b square এর মড নেওয়া হয় কারণ মেবি উপরটা নেগেটিভ চলে আসতে পারে এটা হয় দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স তাই না এটা জানিস তো তেমনি 3 ডাইমেনশনে সেরকমই 3 ডাইমেনশনে এই যে এটা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় আর আলফা বিটা গামা যদি আরবিট্রারি পয়েন্ট হয় তাহলে আলফা বিটা গামা থেকে এর উপর পারপেন্ডিকুলার দূরত্বের ফর্মুলা পড়েছিস স্ট্রেট লাইনের মধ্যে কি বল কি হবে
এটা কি হবে? ল্যামডা এবার পারপেন্ডিকুলার দূরত্ব একটা নির্দিষ্ট হয়, প্যারামিটার কেন ইনভলভ থাকবে? এটার মধ্যে কি কোনো প্যারামিটার দেখতে পেলি নাকি? এই যে 2 ডাইমেনশনে যেটা করলাম তার মধ্যে কোনো প্যারামিটার থাকলে তো আরবিট্রারি হোয়াটএভার দ্য ভ্যালু অফ প্যারামিটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স চেঞ্জ হয়ে যাবে। তো পি যদি একটা নির্দিষ্ট পয়েন্ট হয়, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন যদি একটা নির্দিষ্ট হয়, তাহলে সেই পারপেন্ডিকুলার দূরত্বটা একটা নির্দিষ্ট ডিসটেন্স হবে, তার মধ্যে আবার প্যারামিটার থাকবে কেন? আমি তো ফর্মুলা বলতে বলেছি, আমি তো বলতে বলিনি যে মান বার করে বল কিছু একটা। হুম, না না, প্যারামিটারের ভ্যালু বের করা যাবে না যাবে সেটা পরের কথা। আমি বললাম হচ্ছে হোয়াট ইজ দ্য ডিসটেন্স, যেমন এটা ফর্মুলা, যেমন 2 ডাইমেনশন আমি যদি বলি আলফা কমা বিটা পয়েন্ট থেকে x প্লাস y প্লাস c ইকুয়াল টু 0 থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফর্মুলা কি তুই এটা বলে দিবি, a আলফা প্লাস b বিটা প্লাস c বাই রুট ওভার x প্লাস b স্কয়ার এর মান। আমি বলছি যে আলফা কমা বিটা কমা গামা পয়েন্ট থেকে x মাইনাস x1 বাই l y মাইনাস y মাইনাস m এন্ড z মাইনাস z1 বাই n এর উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলাটা কি হবে, আমি এটা জানতে চাইছি। পড়েছিস কি কি এটা ছিল, এগুলো ছিল, স্ট্রেট লাইনটা তো টোটালটা এইচএস এ ছিল, তাহলে নিশ্চয়ই সেখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স করা ছিল, শর্টেজ ডিসটেন্স যখন করেছিস পারপেন্ডিকুলার। হ্যাঁ হ্যাঁ, এরকমটা এটা ফর্মুলা ছিল। মানে আমি যদি সরাসরি ভাবি, এই যে পি থেকে পি পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা গামা, আর এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটা হয়, তাহলে পি এন, এটা যদি পি এন বলি, পি এন এর দৈর্ঘ্যটা এটা হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হয়, টোটালটা রুটের মধ্যে হয়, রুটের মধ্যে হবে এই আলফা মাইনাস x1 স্কোয়ার প্লাস বিটা মাইনাস y1 স্কোয়ার প্লাস গামা মাইনাস z1 স্কোয়ার মাইনাস এটা l ইন্টু আলফা মাইনাস x1 প্লাস a, বড় একটা ফর্মুলা, বিটা মাইনাস y1 প্লাস n ইন্টু গামা মাইনাস z1, এই পুরোটার আবার হোল স্কয়ার আছে উপরে, নিচে l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n, এত বড় একটা ফর্মুলা। পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম এ পয়েন্ট আলফা বিটা গামা, এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা হবে, বোঝা গেল? এটা হয়, এবার যদি এটা কিভাবে প্রমাণ করবে সেটা অন্য ব্যাপার, এটা প্রমাণ করা যায়, এটা এটা এই পারপেন্ডিকুলার, তাহলে এবার এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই তো রেডিয়াস অফ দা সিলিন্ডার, এ হবে, এ যদি হয় তাহলে অ্যাকচুয়ালি যদি স্কোয়ার করে দিস তাহলে তোর এটা পেয়ে যাবি আলফা মাইনাস x1 স্কোয়ার প্লাস বিটা মাইনাস y1 স্কোয়ার প্লাস গামা মাইনাস z1 স্কোয়ার মাইনাস l ইন্টু আলফা মাইনাস x1 প্লাস n ইন্টু বিটা মাইনাস y1 প্লাস n ইন্টু গামা মাইনাস z1, এই পুরোটার হোল স্কয়ার উপরে বাই l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, দিস অ্যাকচুয়ালি a স্কয়ার। এই রিলেশনটা পাবি, এই রিলেশনে আলফার জায়গায় x, বিটার জায়গায় y, গামার জায়গায় z পুট করে দিস, যদি পুট করে দিস তাহলে কি হয়ে যাবে, একটা রিলেশন পাওয়া গেছে আরবিট্রারি পয়েন্ট আলফা বিটা গামা দিয়ে, therefore this is the equation of the right circular cylinder, যার অ্যাক্সিস হচ্ছে এটা এন্ড রেডিয়াস হচ্ছে। এবার প্রশ্ন হলো এটা বার করলাম কি করে, তুই কোশ্চেন করতে পারি সেটা আমার আসলো করতে, সেটা আলাদা করতে, যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে আমাকে ওই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বার করা জানতে হবে, কিছুই নেই, এটা বার করা যায়। দেখ লক্ষ্য করে দেখ, আমি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা জানি, আমি যদি এই পয়েন্টটা এন পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে পারি তাহলে আমার সব হয়ে যাবে, এন পয়েন্টের যদি কোঅর্ডিনেটটা আমি বার করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমার ইয়েটা পেয়ে যাবে। n পয়েন্টের কোঅর্ডিনেট, দেখ n is a point on this line, এই 1 নম্বর যে ইকুয়েশন সেই লাইনের উপর পয়েন্ট হচ্ছে n। আচ্ছা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি আমার গিভেন থাকে x মাইনাস x1 বাই l
equal to y minus y1 by n equal to z minus z1 by n, এটা যে given থাকে, we can take arbitrary point r, যদি r ধরে নিই, তাহলে any point on this straight line can be taken as lr plus x1, mr plus y1, এটা নিশ্চয়ই জানি, সেইভাবে অনেক অঙ্ক করতে হয়, nr plus z1. This is any point on this straight line. এবার যদি হয় এই this is the coordinate of n, আমি যদি ধরে নিই এটা coordinate of n হবে, তাহলে arbitrary point, তাহলে for what value of r this is the coordinate, এই r এর মানটা বার করতে হবে। তাহলে দেখ if we consider this is the coordinate of n, তাহলে actually clearly দেখতে পাচ্ছিস এইটা এই যে pn is perpendicular to this line, therefore dcs of drs বার কর, drs of pn এটা বার কর, এই যে pn এর drs and straight line এর drs জানি, straight line এর drs কত, l1, they are perpendicular, মানে তাদের ডট প্রোডাক্ট শূন্য। যে pn এর drs টা কত, pn এর drs টা হয়ে যাবে lr plus x1 minus alpha, mr plus y1 minus beta, আর nr plus z1 minus gamma, তাহলে এটা this is the drs of pn এর drs, কারণ n এর কোঅর্ডিনেট মাইনাস p এর কোঅর্ডিনেট করেছি, তাহলে pn এর, ঠিক আছে, drs, তাহলে pn এর drs জানি, আচ্ছা এই স্ট্রেট লাইন অ্যাক্সিস এর drs জানি, তাহলে দুটো পারপেন্ডিকুলার, অ্যাক্সিস এর drs এলিমেন্ট, therefore কি হয়ে যাবে l into lr plus x1 minus alpha plus m into mr plus y1 minus beta plus n into nr plus z1 minus gamma. This is 0 হবে, ডট প্রোডাক্ট শূন্য হবে, দুটো drs যদি একটা অপরটার উপর পারপেন্ডিকুলার হয় তাহলে ডট প্রোডাক্ট শূন্য হবে। এখান থেকে দেখ l স্কয়ার r স্কয়ার প্লাস m স্কয়ার r স্কয়ার প্লাস n স্কয়ার, r এর মান বার করতে হবে। দেখ r ইনটু কমন করে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার পাবো, r থেকে যদি কমন চলে যায়, r থেকে কমন চলে গেলে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার পাবো, ঠিক আছে তো, এন্ড বাকিটা l ইনটু ওই x1 মাইনাস আলফা, m ইনটু y1 মাইনাস বিটা, আর n ইনটু z1 মাইনাস গামা। তাহলে এইখান থেকে সলভ কর, এখান থেকে সলভ কর, এখান থেকে যদি সলভ করিস তোরা এটা পাবি r ইনটু l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস l ইনটু x1 মাইনাস আলফা প্লাস m ইনটু y1 মাইনাস বিটা প্লাস n ইনটু z1 মাইনাস গামা। This is 0, এখান থেকে r এর মান বার কর, r equal to alpha minus x1 into l plus beta minus y1, উল্টে দিচ্ছি, into m, আর হচ্ছে n into gamma minus z1, ওই পাশে নিয়ে গেছি, by l square plus m square plus n square। আচ্ছা r এর মান যদি এটা পেয়ে যাস, তুই পেয়ে গেলি r এর মান এটা, ঠিক আছে তো, r এর মান যদি এটা পেয়ে যাস তাহলে হচ্ছে এই যে ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আবার a, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত, এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে a, p পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা গামা, n পয়েন্টের কোঅর্ডিনেট আমি কোনটা ধরেছি এইটা, তাহলে এইটা n এন্ড p এর মধ্যে যে পারপেন্ডিকুলার দূরত্ব সেটা আবার কিন্তু বলা আছে a, তাহলে এইটার মধ্যে দূরত্ব সেটা কি হবে, দিস পয়েন্টের কোঅর্ডিনেট মাইনাস আলফা, তার মানে আমি বলতে পারি p এর কোঅর্ডিনেট আলফা বিটা গামা, n এর কোঅর্ডিনেট হচ্ছে এই যে কত ছিল lr plus x1 mr plus y1 plus nr plus z1, এটা, তাহলে এই pn টা তখন কত হবে, pn টা হয়ে যাবে, pn স্কয়ারটা আমি বলতে পারি lr plus x1 minus alpha তার হোল স্কয়ার, mr plus y1 minus beta তার হোল স্কয়ার, আর হচ্ছে nr plus z1 minus gamma তার হোল স্কয়ার। দিস ইজ pn, বুঝা গেল, এটা pn হয়ে যাবে, আবার pn স্কয়ার মানে a স্কয়ার, therefore এইখান থেকে তুই ওই lr plus x1 এটাকে একটু আলাদা করে নে, এটাকে হচ্ছে এরকম ভাবে ভেঙে নে, এটা কি করবি, এটা মানে a স্কয়ার বসিয়ে দিবি, এটা মানে তুই করবি হচ্ছে ওই x1 মাইনাস আলফা, এটাকে স্কয়ার ভেঙে দে, এটাকে স্কয়ারটাকে ভেঙে দে, এটাকে হচ্ছে আলফা মাইনাস x1 কর, x1 মাইনাস আলফা না করে যদি আলফা মাইনাস x1 করিস তাহলে এটা পেয়ে যাবি, দেখবি আমি এটাকে লিখছি lr মাইনাস অফ আলফা মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস এটা লিখছি mr মাইনাস অফ বিটা মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস nr মাইনাস অফ গামা মাইনাস z1 তার হোল স্কয়ার। এই স্কয়ারটাকে এবার ভেঙে দে,
এটা a স্কয়ার থাকলো, এই স্কয়ারটাকে ভাঙ, এটা l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার পুরোটা ইনটু r স্কয়ার করলাম। এইটা এই তিনটে থেকে তিনটে নিলাম। দেন তারপরে দেখ প্লাস অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, মানে আলফা মাইনাস x1 স্কয়ার প্লাস বিটা মাইনাস y1 স্কয়ার প্লাস গামা মাইনাস z1 স্কয়ার। আর 2ab টার্মটা হবে মাইনাস 2 ইনটু এটা lr mr nr, ঠিক আছে? তাহলে lr ইনটু দিস mr ইনটু দিস nr ইনটু দিস, তাহলে আরটা যদি কমন নিস তাহলে এটা হবে 2 ইনটু l ইনটু, তাই তো l ইনটু কত আসবে এই জিনিসটা 2l ইনটু 2l ইনটু r, rটাও কমন যাবে সেটা নিচ্ছি আমি, এটা আলফা মাইনাস x1 প্লাস m ইনটু বিটা মাইনাস y1 প্লাস n ইনটু গামা মাইনাস z1, এই পুরোটার সঙ্গে r কমন যাবে এটা। এইবার r এর মান একটা পেয়ে আছি, এটা বসিয়ে দিতে হবে। r এর মান আমি একটা পেয়ে আছি, ওটা যদি বসিয়ে দিস তো দেখবি আনসার চলে আসবে। বুঝলি এই ক্যালকুলেশন একটু বড়, এখানে এইভাবেই করা আছে। এই যে বড় এক্সপ্রেশনটা পেলাম, এখন তোকে r এর মান বসাতে হবে। r এর মান কত আছে ওই যে বসিয়ে দে, দেখবি আনসার চলে এসেছে। r এর মান কি আছে? r এর মান এই যে এইটা, এটা যেই আসবে তো এটা বসাস তাহলে দেখবি যে এইখানে এইখানে r স্কয়ার বসালে উপরে এটার হোল স্কয়ার বসিয়ে দে না, তাহলে দিস ইমপ্লাই এই a স্কয়ার ইকুয়াল টু এইখানে এটা বসা l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা r স্কয়ার মানে এইটার হোল স্কয়ার, মানে যে l ইনটু আলফা মাইনাস x1 প্লাস m ইনটু বিটা মাইনাস y1 প্লাস n ইনটু গামা মাইনাস z1 এর হোল স্কয়ার আসবে বাই l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার এর হোল স্কয়ার আসবে। আচ্ছা এটাই থাকবে প্লাস আলফা মাইনাস x1 স্কয়ার প্লাস বিটা মাইনাস y1 স্কয়ার প্লাস গামা মাইনাস z1 স্কয়ার। আর এটা দেখ এই l এর r এর মান এটা বসবে, আবার যদি বসাস তাহলে দেখ উপর হোল স্কয়ার চলে আসছে, তাহলে মাইনাস 2i l ইনটু আলফা মাইনাস x1 প্লাস m ইনটু বিটা মাইনাস y1 প্লাস n ইনটু গামা মাইনাস z1, এই পুরোটার হোল স্কয়ার চলে আসছে। আর নিচে চলে আসছে একটাই শুধু l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। এবার লক্ষ্য করে দেখ এইখানে দেখ একটা কেটে যাবে, তাহলে দেখ এইটা স্কয়ার বাই এটা আর মাইনাস 2 ইনটু এটা স্কয়ার বাই এটা, তার মানে এইটা মাইনাস এটা, তাকে তোর পড়ে থাকছে a স্কয়ার ইকুয়াল টু আলফা মাইনাস x1 এর স্কয়ার প্লাস বিটা মাইনাস y1 এর স্কয়ার প্লাস গামা মাইনাস z1 এর স্কয়ার মাইনাস অফ এই জিনিসটা যে 2, এখানে একটা বিয়োগ চলে যাবে মাইনাস অফ, তাহলে মাইনাস অফ l ইনটু আলফা মাইনাস x1 প্লাস m ইনটু বিটা মাইনাস y1 প্লাস n ইনটু গামা মাইনাস z1। এটা আমার এখন করানো উচিত না, এটা হচ্ছে তোর স্ট্রেট লাইনের মধ্যেকার ফর্মুলা একটা, এটা যেটা ডিডিউস করলাম l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। এই পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করা যেটা প্রথমেই লিখে দিয়েছিলাম, ওই জন্য আমি বলছিলাম এটা আসবে আলফা বিটা গামা পয়েন্ট থেকে x minus x1 by l, y minus y1 by m, z minus z1 by n, তার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা এটা হয়। যদি a যেটা পারপেন্ডিকুলার ডিসটেন্স হয় তাহলে এর রুট হলে ফর্মুলাটা হবে পারপেন্ডিকুলার ডিসটেন্স হোল স্কয়ার আছে, পারপেন্ডিকুলার ডিসটেন্সের হোল স্কয়ার। তাহলে সরাসরি যদি ফর্মুলাটা মনে থাকে তুই সেখানে বসিয়ে দিতে। এবার উই হ্যাভ টু পুট আলফা ইকুয়াল টু x, বিটা ইকুয়াল টু y, গামা ইকুয়াল টু z, তাহলে তুই পেয়ে যাবি হচ্ছে টোটাল এটা পেয়ে যাবি। বুঝা গেল? থিওরেম অল্প কিছুই রয়েছে, অঙ্কও খুব কম রয়েছে, 4-5টা অঙ্ক রয়েছে, 6টা উদাহরণ কিছু রয়েছে, এই অঙ্কগুলো করতে হবে আর কিছুই না। নিশ্চয় অঙ্কগুলো পারবি, আমি অঙ্কর মধ্যে একটা অঙ্ক খুব সোজা, মানে অঙ্ক করবো কি থিওরেম যা পাচ্ছি তার মধ্যে অঙ্ক সব হয়ে গেছে। তুই যে কোনো অঙ্ক দেখতে পারিস। তার আমি ধর হচ্ছে এই 2 এর অঙ্কটার কথাই ভাবছি। কি বলেছে? y obtain the equation of a cylinder whose generator intersects the plane, intersect the curve ax square plus by square equal to 1, z equal to 0 and parallel to the line। একদম প্রথম থিওরেম দিয়ে অঙ্ক হবে। এই যে অঙ্কটার কথা ভাবিস, তোর হচ্ছে 2 এর প্রবলেমটা যদি আমি কথা ভাবি, obtain the equation of the cylinder যার হচ্ছে প্লেন যে কার্ভটা কি বলা আছে
ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1 z ইকুয়াল টু 0 এটা গাইডিং কার্ভ বলা আছে and axis মানে কি বলে যে জেনারেটর কার্ভ প্যারালাল x by l ইকুয়াল টু y by m ইকুয়াল টু z by n এর প্যারালাল এই অঙ্ক করতে হবে এই অঙ্ক করতে গেলে এমন নয় থিওরেমটা মনে রাখতে হবে আমরা জানতাম যে fxy আলফা বিটা গামা ইকুয়াল টু যদি আরবিট্রারি পয়েন্ট হয় অন দা সিলিন্ডার তাহলে আমরা করলাম না x ইকুয়াল টু একটা ফর্মুলা পেলাম x ইকুয়াল টু কি ফর্মুলা পেলাম এই যে প্রথমে যেটা করেছিলাম x এর মান আলফা মাইনাস l গামা বাই n y ইকুয়াল টু বিটা মাইনাস এই যে প্রথম পেয়েছিলাম মনে করে দেখ এই ফর্মটা করতে গিয়ে এই যে x এর মান পেয়েছিলাম আলফা মাইনাস এই জিনিসটা x এর মান আলফা মাইনাস l গামা বাই n বিটা ইকুয়াল টু y মাইনাস তাহলে একই জিনিসই পাবো তবে এমন না এই ফর্মুলা মনে রাখতে হবে যে x এর জায়গায় আমি এটা পুট করব y এর জায়গায় এটা পুট করব দেন আবার আলফার জায়গায় x বিটার জায়গায় সেরকম একদমই ফর্মুলা মনে রাখার দরকার নেই আমি সিলিন্ডারের ডেফিনিশন জানি একদম ডেফিনিশন থেকে অঙ্ক করব এখানে এই অঙ্কটা করার সময় করবে লেট ধরে নেব লেট আলফা কমা বিটা কমা গামা এটা পি ব্র্যাকেটে বি এনি পয়েন্ট অন দা সিলিন্ডার এটা ধরে নেব যদি alpha beta gamma any point on the cylinder ধরি therefore the equation এটা সলিউশন আমি বলছি equation of the generator যে parallel to এটা x by l equal to y by m equal to z by n and passing through to alpha comma beta comma gamma is কি হবে ইকুয়েশন হবে x minus alpha by l equal to y minus beta by m equal to z minus gamma by n তাহলে এইটা থাকবে এক নম্বর এটা ইকুয়েশন অফ দা গাইডিং কার্ভ দেয়া আছে কি the equation of the guiding curve বলা আছে এটা the equation of the x square plus ax square plus by square plus হচ্ছে এটা equal to 1 comma z equal to 0 লেখা আছে the equation of the guiding curve is equation of the guiding curve is কত ax square plus by square equal to 1 comma z equal to 0 এটা 2 নম্বর therefore from 2 এটা আমরা z equal to from 2 না putting z equal to 0 in 1 যদি পুট করে দিই তাহলে x minus alpha by l equal to y minus beta by m equal to minus gamma by n তাহলে এখানে this implies x সমান পেয়ে যাবে নিচে minus l gamma by n alpha minus and y সমান পেয়ে যাবে beta minus m gamma by n ঠিক আছে এই putting the values of alpha and beta in 2 আবার 2 এ বসিয়ে দিচ্ছি putting the values of x and y in 2 কি ছিল তাহলে এটা হবে a into alpha minus l gamma by n whole square plus b into beta minus m gamma by n whole square this is 1 তাহলে what is the locus therefore the equation of the cylinder এই alpha জায়গায় x therefore the equation of the cylinder is a into x minus lz by n whole square plus b into y minus mz by n whole square this is 1 এটা আনসার বুঝেছিস জাস্ট এইটাই এই আলফার জায়গায় x গামা বিটার জায়গায় y আর গামার জায়গায় z করে দিলাম সেটা ইকুয়েশন মানে আমি একবারও থিওরেম অ্যাপ্লাই করিনি আমি কি করলাম টোটাল থিওরেমটাই কনস্ট্রাক্ট করে দিয়েছি এখানে একবারে এইভাবেই করা হয় টোটাল থিওরেমটাই কনস্ট্রাক্ট করা হয় বুঝলি থিওরেম অ্যাপ্লাই করে মানে ওই থিওরেমটা মনে রাখতে হবে দেন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই টোটাল থিওরেমটাই এখানে ডিডিউস করে দেয় যেটা করেছি একবারে থিওরেমটা অ্যাপ্লাই করি থিওরেমটা অ্যাপ্লাই করলে তো লাস্ট লাইনটা লিখতে হবে এখানে এটা লিখে ফেলতাম এটা লিখতাম না আলফা বিটা গামা এনি পয়েন্ট যদি হয় তাহলে এই লাইনটা লিখতাম দেন পরে ওই আলফা জায়গায় বিটা জায়গায় y একবারে
তো সেটা করলে তো হবে না, তো অঙ্কটা করতে গেলে থিওরেমটাই করতে হবে, মানে নতুনত্ব কিছু নেই, টোটাল থিওরেমটাই কনস্ট্রাক্ট করতে হবে। সব অঙ্কগুলো চাই, যেটা রাইট সার্কুলার আছে রাইট সার্কুলার করতে গেলে আমি দুম করে থিওরেম অ্যাপ্লাই পারপেন্ডিকুলার দিচ্ছে। আর এবার ডিপেন্ড করে আমার হচ্ছে অঙ্কে এসছে, ধর হচ্ছে 2 নম্বরের অবজেক্টিভের কোশ্চেন এসছে, আমি এই পারপেন্ডিকুলার ফর্মুলাটা ডিডিউস করে অঙ্ক করব না হচ্ছে সরাসরি আমি অঙ্ক করব, সেটা ডিপেন্ড করে। আমি নিশ্চয়ই এই যে সিলিন্ডার বলে যে রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশন বার করো যার রেডিয়াস হচ্ছে তার 2 আর হচ্ছে একটা অ্যাক্সিস বলা আছে, মানে জেনারেল অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার বলা আছে x-1/2 y-2/3 আর z-3/1 এরকম বলা আছে। ইন দ্যাট কেস যদি আমি ভাবি যে হচ্ছে আমি জেনারেল থিওরি যেভাবে করলাম সেইভাবে কনস্ট্রাক্ট করব, তাহলে কি আমাকে 2 নাম্বারের মধ্যে করে লাভ আছে? নেই। সেক্ষেত্রে আমি ডিরেক্ট পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা ইউজ করে অঙ্ক করে ফেলতে পারবো। বোঝা গেল? অঙ্ক 5 নাম্বার আছে, তাহলে তোকে কিছু লিখতে হবে, 5 নাম্বার পাওয়ার মতো তো লিখতে হবে, ব্যাপারটা এটা। সরাসরি ফর্মুলা ইউজ করলে তাহলে অনেকে সরাসরি আনসার লিখে দিয়ে বলবে আমি তো জানি, আমি সব ক্যালকুলেশন করে নিয়েছি মনে মনে, সেটা তো হবে না। বুঝা গেল? আমাদের এই অঙ্কটাই আছে, 2 এর অঙ্কটা, যে অঙ্কটা আমি এখনই করলাম, সেটা ধর আছে একটা নাম্বার দেওয়া আছে, এই সিলিন্ডারের অঙ্কটা করে একটা আছে 5 নাম্বার দিবেন, তাহলে তোকে তো এক্সট্রা লিখতে হবে। তুই যদি বলিস না আমি এই ফর্মুলাটা জানি যে এই x fxy equal to 0, z equal to 0, এইটার যদি আছে x minus alpha by x by l equal to y by m equal to z by n, এইটা যদি প্যারালাল হয় তাহলে তার যে করসপন্ডিং সিলিন্ডারের ইকুয়েশন হয় আমরা জানি f of হচ্ছে x minus z এটা করে z alpha না zl by n, সরি, f of x minus হচ্ছে lz বা zl by lz by n, y minus mz by n, এটা আমি জানি। যদি বলি যে হচ্ছে এটা জানি, তাহলে তো তোর সঙ্গে সঙ্গে পরের লাইনেই আনসার চলে আসবে। অঙ্কটা কি গিভেন হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1, z ইকুয়াল টু 0, এটা হচ্ছে গাইডিং কার্ভ, আর হচ্ছে অ্যাক্সিস x মাইনাস x বাই l ইকুয়াল টু y বাই m ইকুয়াল টু z বাই n, এটা গিভেন। তারপর পরের লাইনে লিখে দিবি যে এই f অফ এটা বসবে, তাহলে x এর জায়গায় এটা বসবে, তাহলে ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার x মাইনাস lz বাই n হোল স্কয়ার প্লাস y মাইনাস mz বাই n এর হোল স্কয়ার, a ইনটু b ইনটু থাকবে অবভিয়াসলি a ইনটু দিস ইজ 1। নিশ্চয়ই তোকে 5 নাম্বার দেবে না, এটা ভাবতে হবে। আর 2 নাম্বারের কোশ্চেন আছে, এই কোশ্চেনটা অবজেক্টিভে দিয়েছে, নিশ্চয়ই আবার তাহলে অত বড় আবার করবি না। বোঝা গেল? তখন ফর্মুলা ইউজ করে দেবো, উই নো দ্যাট বলে ফর্মুলাটা লিখে দেবো যে if fxy equal to 0, z equal to 0 be the equation of a guiding curve and the axis is parallel to x by l equal to y by m equal to z equal by n, then we know that the equation of the cylinder is this. বসিয়ে দেবো, আনসার চলে আসবে। বুঝেছিস? এগুলো ব্যাপার কি করতে হবে টোটালটাই ডিপেন্ড করে। 5 নাম্বার থাকলে একরকম করবো, 2 নাম্বার থাকলে একরকম করবো, তোদের 5, 2 এর বেশি কোশ্চেন থাকবে না, এটুকুই থাকবে। কারণ সব কোশ্চেনে তোদের মেনলি যে কোশ্চেন প্যাটার্ন সেটা আমি বলেছিলাম যে 2 into 10 20 এটা অবজেক্টিভ কোশ্চেন, যে 4 into 5 মানে 5টা কোশ্চেন, মানে 5 নাম্বারের কোশ্চেন 4টে, এটা হচ্ছে 4টে করতে হবে, এটা হচ্ছে 20, আর হচ্ছে তোর 10 নাম্বারের কোশ্চেন 2টো, এটা হচ্ছে 20, এই 60। ঠিক আছে, এই 60। এবার এই 10 নাম্বারের কোশ্চেন একটা গোটা কোশ্চেন কখনো 10 নাম্বার থাকে না। আচ্ছা, এখানে 2 নম্বরের একটা করেই কোশ্চেন থাকে, ঠিক আছে, এখানে 5 নম্বরের একটা করেই কোশ্চেন থাকে। এই 10 নম্বরের কোশ্চেন গুলো একটা কোশ্চেনের এবি পার্ট থাকে, মিনিমাম 2টো পার্ট থাকবে। এখানে দেখা যাচ্ছে একের কোশ্চেনে 15টা কোশ্চেন দিল, এ বি সি ডি করে এরকম করে 15টা নাম্বার দেওয়া থাকবে, দেন এই 15টার মধ্যে 10টা করতে হবে। 2 এর কোশ্চেনে এ বি সি ডি ই এফ 1 2 3 জি এতগুলো থাকবে, 7টা কোশ্চেন থাকবে, 7টার মধ্যে 4টে করতে হবে। 2 এর কোশ্চেনে এ বি সি এটা 3, 7টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর 3 এর কোশ্চেনে হচ্ছে 2টো করতে হবে, তো 4টে কোশ্চেন থাকবে, 1 2 3 4। এবার দেখা যায় 1 এর এবি থাকবে, 2 এরও এবি থাকবে, 3 এরও এবি থাকবে, 4 এরও এবি থাকবে। কারণটা কি? এটা 10 নম্বরের কোশ্চেন, একটা কোশ্চেন 10 নাম্বার হবে না, বুঝলে, 2টো পার্ট থাকবে। এই তো অঙ্ক। তার মানে আলটিমেটলি
আলটিমেটলি আমি যদি ভাবি এই 10 নম্বরের কোশ্চেন মানে 10 নম্বরের কোশ্চেন আলটিমেটলি 5 নম্বরেরই কোশ্চেন, মানে একটার মধ্যে দুটো অঙ্ক 5 নাম্বার 5 এগুলোও 5 নাম্বার, 5 আর এর বেশি থাকে না 5। আর এবার কিছু হতেই পারে যে কোন একটা অঙ্কে এই তিনের যে এবি থাকলো এই এবি তে 3 বা 3 যেটা 10 নাম্বার এই 3 এর আবার এক হয় না, 3 এর অন্য রোমান এক দে, রোমান দিয়ে রোমান এই 3 এর এইটার মধ্যে দেখা যায় এটাই 6 এটাই 4 সেটা থাকতে পারে, বা এটাই হচ্ছে দেখা যাচ্ছে তিনটে পার্ট থাকবে এবিসি, একটা 4 একটা 3 একটা 3 এরকম থাকতে পারে, বা একটা 5 একটা 3 একটা 2 এরকম থাকতে পারে। সেটা রেয়ার থাকে, মেনলি 5 থাকে বেশি। এমন নয় সব কোশ্চেনে 3টে করে পার্ট দিয়ে তাহলে অঙ্ক অনেক সময় লেগে যাবে, হ্যাঁ এরকম থাকে না, বোঝা গেল? ওরকম থাকতেও পারে 4-3-3 থাকতেও পারে, যদি একটা কোশ্চেনে থাকতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় 5 থাকে এই কোশ্চেন প্যাটার্ন। সেই হিসাবে তো অঙ্ক করতে হবে, কিছু নেই সিলিন্ডারের অঙ্কে। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে কোনটাতে বেশ কিছু আছে এবং বেশ কিছু একটা থিওরেমও করতে হয়, ওটা আমাকে করাতে হবে, ঠিক আছে? ব্যাপারটাই এরকমগুলো করে ফেলবি নাকি, পারবি তো? বল, এইগুলো করে ফেলবি, কোনটা পরের দিন শুরু করব, কোনো হচ্ছে আর একটা এগুলো দেখবি হচ্ছে আমরা যে এগুলো করছি সিলিন্ডার মানে কি একটা লাইনকে মুভ করাচ্ছি। সিলিন্ডারের ক্ষেত্রে আমি যেটা করলাম, আমরা একটা লাইনকে স্ট্রেট লাইন, গোটা স্ট্রেট লাইনকে মুভ করাচ্ছি। স্ট্রেট লাইন বলতে ইনফাইনাইট লাইনকে মুভ করাচ্ছি অ্যালং এ কার্ভ প্যারালাল টু এ পার্টিকুলার লাইন, একটা কার্ভ বরাবর এবং আর একটা লাইনের প্যারালাল। কোণের ক্ষেত্রেও সেম ডেফিনেশন, ওই লাইনকেই মুভ করাবো অ্যালং এ কার্ভ, বাট কন্ডিশন ডিফারেন্ট। এটার ক্ষেত্রে যেমন বললাম হচ্ছে একটা লাইনকে মুভ করাচ্ছি অ্যালং এ কার্ভ, একটা কার্ভ বরাবর মুভ করাচ্ছি, বাট প্যারালাল টু এ গিভেন লাইন, আর একটা গিভেন লাইনের প্যারালাল। কোণের ক্ষেত্রেও ওই একই কন্ডিশন, একটা লাইনকে মুভ করাবো অ্যালং এ কার্ভ মুভ করাবো, বাট কন্ডিশন ওই রকম নয়, কন্ডিশনটা এরকম নয় যে হচ্ছে ওই প্যারালাল টু এ গিভেন লাইন। এটা কি করা হয় কোণের ক্ষেত্রে, একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে মুভ করানো হয়, ঠিক আছে? তো কোনটা হয় কি বলেছে, একটা স্ট্রেট লাইনকে একটা কার্ভ বরাবর মুভ করাবো, বাট স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট যদি ফিক্সড করে দিই, সেটাকে যদি ধর একটা স্ট্রেট লাইনের উপর নিলি, সেই স্ট্রেট লাইনের উপর কোন একটা পয়েন্টে আটকে দিই, মানে সেটাকে সেই পয়েন্টটাকে মানে স্ট্রেট লাইনটাকে ধর ফর এক্সাম্পল স্ট্রেট লাইনটাকে পেরেক দিয়ে আটকে দিচ্ছিস কোনো জায়গায়, মানে ওই পয়েন্টটাকে নড়াতে পারবি না। এইবার একটা পয়েন্টে যদি আটকে দিস তাহলে সেই স্ট্রেট লাইনটা একদমই নড়তে পারবে না তা তো নয়। ধরে কোন একটা ভাব একটা জায়গায় কোন একটা জিনিস স্কেল বা কোন একটা পেন একটা পয়েন্টকে চেপে ধর, তাকে কিন্তু মুভ করানো যাবে, মুভ করানো একদমই যাবে না এমন কোনো কারণ। ফর এক্সাম্পল ধর আমি এই একটা স্ট্রেট লাইন ছিল, এই একটা স্ট্রেট লাইন, এই পয়েন্টটা ফিক্স করে দিলাম, ফিক্স করে দিয়ে বললাম এখানে একটা কার্ভ আছে, কিছু একটা কার্ভ আছে, এই পয়েন্টটাকে ফিক্স করে আমি বললাম এই পয়েন্টটাকে চেপে ধরে তুই এই লাইনটাকে এই কার্ভ বরাবর টাচ করিয়ে মুভ করা। বোঝা গেল? টাচ করিয়ে যদি মুভ করা তাহলে কেমন হবে, তাহলে দেখ আমি প্রতিটা, তার মানে কি এই পয়েন্টটা ফিক্স, মানে কি এই 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 মাথাটা যেখানেই থাকুক না কেন সর্বদা এই পয়েন্ট দিয়ে যাবে, আমি এটা বলতে চাইছি। এই জিনিসটা যেখানেই থাকুক না কেন সর্বদা কোথা দিয়ে যাবে, ওইখানে ফিক্স করে দিয়েছি, বুঝতে পারছিস তো কি কাজটা করেছি আমি, সর্বদা ওই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে লক্ষ্য করে এখানে যে শেপটা ফর্ম করে, দিস ইজ দ্য কোণ। আচ্ছা এদিকেও থাকবে এই শেপের, না এদিকেও থাকবে, এদিকেও মানে এদিকেও ওই ফর্ম থাকবে, এমন না এদিকটা থাকবে না। ইন জেনারেল আমরা যেটা দেখে অভ্যস্ত, এই জিনিসটা দেখে অভ্যস্ত, এই কার্ভটা সার্কেল, এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটাকে এই বরাবর ফিক্স করে দে, দেন এই একটা লাইনকে না এই পয়েন্টটাকে ফিক্স করিয়ে, মানে ফিক্স করা মানে সর্বদা এই পয়েন্ট এই ইনফাইনাইট এদিকেও চলবে, মানে এমন না এটা শেষ হয়ে যায়, এই ইনফাইনাইট। আমরা কোণ বলতে এইটুকু অংশ বুঝি, দিস ইজ কোণ বলতে আমার ম্যাথমেটিক্যালি কোণ মানে এইদিকে ইনফাইনাইট এদিকে ইনফাইনাইট, দিস ইজ দা কোণ। একটা স্ট্রেট লাইনকে একটা পয়েন্ট ফিক্স করে দে, দেন আরেকটা গাইডিং কার্ভ বরাবর, এই যে কার্ভ সেই কার্ভ বরাবর টাচ করিয়ে মুভ করা।
ভেবে দেখ এই শেপটা ফর্ম করবে কিনা, বুঝতে পারছিস? বুঝেছিস কোণের কনসেপ্টটা? এটা এটা কোণ। এবার সেক্ষেত্রে আমরা যেটা করি, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ রাইট সার্কুলার কোণ। আমরা যে কোণটাকে চিনি ছোটবেলা থেকে, কোণ কি শঙ্কু কি যেটা চিনিস, শঙ্কুর যা যদি কিছু অঙ্ক করে থাকিস, ইয়েতে ছিল না কোণের অঙ্ক টঙ্ক ছিল তো আগে, মাধ্যমিক লেভেলেও তো মনে হয় ছিল না? তাহলে ওই কোণ বলতে আমরা যেটা করেছি রাইট সার্কুলার কোণ। ঠিক আছে তো? আমরা এই যে এটা এই ছবিটা আরবিট্রারি, গাইডিং কার্ভ যা খুশি একটা পয়েন্টকে ফিক্স করে দে। ধর তুই হাতটাকে চেপে ধরে যে কোন ওইটা কোন একটা টেবিলের উপর রেখে দিস, দেন হাতের মাথাটা তুই একটা কার্ভ বরাবর ঘোরা, এবং ওই তোর তোর এই ভাব এটা একটা ইনফাইনাইট লাইন, তোর হাতটা একটা ইনফাইনাইট লাইন, তুই একটা আরবিট্রারি স্পেসে একটা কার্ভ ভাব। এবার তোর ওই ইয়েটা কোন এটা হচ্ছে কোন হাতে চেপে ধর বা ইয়েতে চেপে ধর, এটাকে দেন এই আঙুলগুলো ওই পার্টিকুলার যে কার্ভটাকে ভাববি সেই কার্ভ বরাবর ঘোরা। যে শেপটা ফর্ম করলো, যদি সার্কুলার ভাবিস তাহলে সার্কুলার কোণ হবে, ইলিপ্টিক্যাল ভাবিস দেন ইলিপ্টিক্যাল কোণ হবে, ওটা যদি অন্য কিছু ভাবিস ওই কোণ হবে। বুঝে থাক, আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? বুঝতে পারছিস কি বললাম? তাহলে ওইটা পরে দিন। এই কোণের বেশ কিছু প্রপার্টিজ আছে, সেটা কি করে এবার কোণের ইকুয়েশন কি করে বার করব। তাহলে কোণের ইকুয়েশনে কি, সিলিন্ডারের ইকুয়েশনে একটা গাইডিং কার্ভ থাকছে, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন গিভেন থাকছে। তাহলে কি থাকবে, কোণের ইকুয়েশন বার করতে গেলে একটা গাইডিং কার্ভ তো থাকবেই, গাইডিং কার্ভ, তাহলে একটা ফিক্স পয়েন্ট গিভেন থাকতে হবে, তাই তো? যে পয়েন্টের সাপেক্ষে ওইটা লাইনটাকে ফিক্স করেছি। এবার নিয়ম আছে, ওই দিস ফিক্স পয়েন্ট ইজ কল্ড দ্য ভার্টেক্স অফ দ্য কোণ, এটাকে বলা হয়। তাহলে ডেফিনেশন অনুযায়ী তাহলে কি, এগুলো দেখ সব হচ্ছে লাইনকে জেনারেট করে সারফেস তৈরি হচ্ছে। এই যে সারফেস গুলো পাচ্ছি না, সিলিন্ডার একটা লাইনকে জেনারেট করে, 3 ডাইমেনশন একটা লাইনকে জেনারেট করে সারফেস হয়। তারপরে হচ্ছে কোণ, এটা একটা লাইনকে জেনারেট করে, একটা লাইনকে জেনারেট করে তোর সারফেসটা পাওয়া যায়। একটা লাইনকে পার্টিকুলার কোনো ফর্মে মুভ করলে সারফেস পাওয়া যায়। বোঝা গেল? অলওয়েজ লাইনকে জেনারেট করলে কোনো না কোনো সারফেস হবে। এইভাবে মুভ করলে সিলিন্ডার হয়, এইভাবে মুভ করলে কোণ হয়। আমি যদি একটা আরবিট্রারি লাইন নিই, নিচে একটা হাতে লাঠি ধর, সেই লাঠিটাকে নিজের ইচ্ছা মতো আরবিট্রারি ঘোরাতে থাক 3 ডাইমেনশনে, যেদিকে খুশি তুইও মুভ কর, হাত ঘুরুক, সব ঘোরা। এবার এই লাঠিটা যে বরাবর যাচ্ছে সেই বরাবর যদি আমি টোটাল একটা, যেখান দিয়ে যাবে টোটালটাই যদি একটা কিছু করে, দেখবি একটা সারফেস পাবো। ভেবে দেখ, লাঠিটাকে ঘোরা দিয়ে ভাব, লাঠি যে বরাবর যাচ্ছে স্পেসে সেই বরাবর আমি একটা কিছু শিট করে দেবো, একটা শিট করে দিয়ে রেখে দিই, তাহলে দেখবি একটা সারফেস পাবে অলওয়েজ। বুঝে গেল ব্যাপারটা? এটা স্ফিয়ার কিন্তু কোনো লাইনকে জেনারেট করে আসে না, মানে মানে যে কোনো সারফেস মানেই যে হচ্ছে 3 ডাইমেনশনে লাইনকে জেনারেট করে আসবে এমন কোনো কথা নেই। কোন, সিলিন্ডার, এরপরে আছে দেখবি ইলিপসয়েড, প্যারাবোলয়েড ওয়ান শিট, ওইগুলো দেখবি হচ্ছে সবই হচ্ছে কোনো না কোনো লাইনকে জেনারেট করে পাওয়া যায়। ঠিক আছে তো? সবাই কিন্তু হচ্ছে পার্টিকুলার একটা লাইনকে জেনারেট করে পাওয়া যায় না। সারফেস মানেই অলওয়েজ হচ্ছে লাইনকে জেনারেট করলে সারফেস হবে এমন কোনো কথা নেই, কারণ স্ফিয়ারের ইকুয়েশন ওটা নয়। স্ফিয়ারের ইকুয়েশন ডেফিনিশন হচ্ছে ডিসটেন্স লোকাস অফ এ পয়েন্ট। স্ফিয়ার ইজ এ লোকাস অফ এ পয়েন্ট। ঠিক আছে? স্ফিয়ার কিন্তু কোনো লাইনকে মুভ করালে পাওয়া যায় না। Sphere is a locus of a point such that distance from a fixed point is constant in 3-dimensional space. এটা যদি বলতাম 2-dimensional space, তখন সার্কেল চলে আসতো। বোঝা গেল ব্যাপারটা? ইন জেনারেল যদি আমি বলি, এনি কার্ভ, whatever the curve may be in 3 dimension, সেই কার্ভকে যদি স্পেসে মুভ করিয়ে দিস, একটা সারফেস জেনারেট করে। একটা কার্ভকে স্পেসে যদি মুভ করে, একটা সার্কেল নিয়েছিস, ঠিক আছে? সার্কেলকে এবার তুই হচ্ছে ধর এ রেডিয়াসের সার্কেল, ফর এক্সাম্পল একটা সার্কেলের রেডিয়াস আছে এ, এই সার্কেলটাকে এইটুকু এ, এই সার্কেলটাকে আর একটা রেডিয়াস ধর হচ্ছে এইখান থেকে এইটুকু বি, এই বিটা গ্রেটার দ্যান এ, এই বি রেডিয়াসের আর একটা সার্কেলে মুভ করিয়ে দিবি, কেমন ফর্ম করবে রে? এখানে কি ফর্ম হবে বলতো? একটা সার্কেল নিয়েছিস
যার রেডিয়াস a তার 2 রেডিয়াসের সার্কেল। আর 2 রেডিয়াসের একটা সার্কেলকে মানে সার্কুলার রিং, সার্কেল মানে সার্কুলার রিং এর কথা ভাব। সেই সার্কেলটাকে তুই হচ্ছে একটা ধর হচ্ছে 5 রেডিয়াসের বা 10 রেডিয়াসের একটা সার্কেল বরাবর মুভ করালি, কি ফর্ম করবে? কি ফর্ম করবে বুঝতে পারছিস? হ্যালো, রিং, রিং এর মতো ফর্ম। হ্যাঁ, রিং। বাহ, খুব ভালো। একটা সার্কেলকে আর একটা সার্কেল বরাবর মুভ করাবো, দেন একটা 3 ডাইমেনশনে মুভ করাবো, দেন সেটা সার্কেল হবে। সার্কেল তৈরি হবে সেটা। বাচ্চা বয়সে ইয়ে নিয়ে খেলেছিস ওই, বল? তারা দেখাই তোদের কি তৈরি হবে। আরে বাচ্চা বয়সে ওই বিভিন্ন রিং নিয়ে একটা জিনিসের মধ্যে বসে বসে খেলা করতি না, বড় ছোট সাইজের রিং, বড় সাইজের রিং বিভিন্ন কালারের থাকতো, দেখেছিস? ওই জিনিস তৈরি হবে। কি ভাবছিস রিং? বুঝতে পারছিস না? রিং চুড়ি গুলো দিয়ে একটা গোল চুড়ি কেমন হয়, গোল, গোলটা যদি কেটে দিস, যদি একটা ক্রস সেকশন করে দিস সার্কেল, ধর মোটা টাইপের চুড়ি নিয়েছিস পুরো গোল, বালা যেগুলো হয় গোল গোল, সেরকম তৈরি হবে। একটা সার্কেলকে টোটালি 3 ডাইমেনশনে মুভ করাচ্ছিস আর একটা সার্কেল বরাবর, তাহলে কি হবে? রিং তৈরি হবে, পুরো রিং, যার একটা ওই ক্রস সেকশন একটা সার্কেল হবে। তাই হবে না? তাহলে ওই জিনিসগুলো সেটা তো বুঝতে হবে কি তৈরি হবে। ঠিক আছে, রাখ।